সায়ান ভাইয়া জানো, রাত যত গভীর হয় আমি ততই তোমার হয়ে যাই। শরীরটা কাঁপে শুধু তোমার নাম শুনলেই। তুই এভাবে ডাকলে আমার ভেতরের সব বাঁধ ভেঙে যেতে চাই তৃষা। আমি তখন আর ভাইয়া থাকি না, আমি শুধু তোর পুরুষ হয়ে উঠি। পুরুষ বলেই তো চাই তুমি আমায় জড়িয়ে ধরো। এই গরম রাতে ঠান্ডা হাওয়া কিন্তু আমার বুক পুড়ছে। ঢাকার গভীর রাত, শহরের ঘুমন্ত আলোয় বারান্দাটা যেন এক অদৃশ্য কামনার মঞ্চ। তিশা ঢিলেঢালা স্লিপলেস টপে, শর্টসে যেন শরীর জড়িয়ে রেখেছে কামনার চাদর। চোখে অদ্ভুত আলো, ঠোঁটে অর্ধেক হাসি। শানের দিকে এগিয়ে এসে দেওয়াল ঠেসে দাঁড়ায়। তোমার কাছাকাছি এলেই আমার দম আটকে আসে। মনে হয় তোমার ঠোঁট আমার ঠোঁটের উপর নামলেই আমি ভেঙে যাব। তুই এমন করে বললে আমি নিজেকে আটকে রাখতে পারি না। তোকে এখনই চাই, এই মুহূর্তে, এই নিঃশ্বাসে। বাতাস থেমে গেছে, শুধু দুজনের শরীরের গরম ভাব চারপাশে নীরবতাকে আরও ভারী করে তোলে। হঠাৎ করেই লোডশেডিং, অন্ধকার, তাদের নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। আচমকা তিশার পা পিছলে যায়, শায়নের বুকের উপর পড়ে। তুমি জানো আমার স্বপ্নে শুধু একটা দৃশ্য ঘোরে। তুমি আমাকে চেপে ধরে বলছো তুই শুধু আমার। আমি সেই স্বপ্নেই আজ বাঁচতে চাই। তুই এখন আমার বুকের ওপর, আমি চাই তুই এখানেই থেকে যাস। তাদের ঠোঁট একে অপরকে ছুঁয়েছে কিনা কেউ জানে না, কিন্তু নিঃশ্বাসের আগুন স্পর্শে বিদ্যুৎ। শায়নের হাত তিশার পিঠ বেয়ে ধীরে ধীরে নিচের দিকে নামছে। তিশার চোখে ছায়া, শরীরে শিহরণ, আঙ্গুলের ছোঁয়ায় যেন রোদের মতো জ্বলে উঠছে গা। আজ যদি কেউ এসে দেখে আমি বলবো, হ্যাঁ আমি এই পুরুষকেই চাই, লুকিয়ে জড়িয়ে ছুঁয়ে ভিজে গিয়ে। তুই আমারটা হয়েই গেছিস তৃষা। এখন শুধু একটা রাত না, আমি চাই তুই আমার প্রতিটা নিশিতে গলে যাস। এই রাত, এই শরীরের ভাষা, এই পাগলামি সবটাই লুকানো কিন্তু অসম্ভব সত্যি। তার একে অপরকে খুঁজছে ছোঁয়ার মাঝে, আর প্রতিটি ছোঁয়া যেন বলে দিচ্ছে ভালোবাসা শুধু অনুভব নয়, একটা শরীর থেকে আরেকটা শরীরে ছড়িয়ে পড়া আগুনের গল্প। তোমার বুকের শব্দটা এত জোরে বাজছে কেন? কারণ তুই কাছে, আর তোর ছোঁয়ায় আমার শরীর জ্বলে উঠছে। জ্বালিয়ে ফেলো, আমি নিঃশেষ হতে চাই আজ। তুই বুঝিস না আমি কতটা নিজেকে থামিয়ে রাখি। আজ আর থামিও না। শায়ন কাঁধে হাত রেখে তিশাকে নিজের দিকে টেনে আনে, চোখে চোখ, ঠোঁটে ঠোঁট লেগে যাওয়ার ঠিক আগ মুহূর্তে। সায়ান, তুমি কোথায় গেলে? আমি জেগে উঠলাম। তিশা ঝট করে নিজেকে ছাড়িয়ে ঘরে ঢুকে পড়ে। শায়ন দাঁড়িয়ে থাকে, চোখে আগুন, বুকে ঘূর্ণিঝড়। তৃষা, আজ তুই আমায় ঠিক কোথায় নিয়ে গেলে? সকালের নাস্তার টেবিল, রোহান এখনো আসেনি অফিস থেকে। রিমি ভাবি রান্নাঘরে ব্যস্ত। তিশা কফির মগ হাতে শায়নের দিকে তাকিয়ে আছে, চোখে যেন রাতের রেশ এখনো রয়ে গেছে। সায়ান ভাইয়া, আজ সকালে কেমন ঘুম হলো? ঘুম এসেছিল, কিন্তু তোর গন্ধ যেন এখনো মাথার মধ্যে। তাহলে আজ রাতেও আমায় কাছে চাইছো? তুই জানিস না আমি কিভাবে নিজেকে ঠেকিয়ে রাখছি। ঠেকিয়ে আর কতদিন? কি ঠেকিয়ে আর কতদিন? না না ভাবি, মানে সিগারেটের অভ্যাসটা বলছিলাম তৃষাকে। আজকাল তোমাদের মধ্যে বেশ জমে উঠেছে দেখছি গল্প। ভাবি, সায়ান ভাইয়া তো আমার ছোটবেলার বন্ধু ছিল, ভুলে গেছো? বন্ধু হোক, কিন্তু সীমা তো থাকা উচিত। তিশার ঠোঁট কেঁপে উঠল, কিন্তু চোখে ভয় নেই। শায়ন বুঝে গেল রিমি ভাবি হয়তো কিছু টের পাচ্ছেন। বিকেলের বৃষ্টি, শরীরে ভেজা উত্তাপ। বিকেল 3টা, হঠাৎ করে মেঘ করেছে, একটানা বৃষ্টি। সবাই যার যার ঘরে। তিশা ছাদে একা দাঁড়িয়ে, গায়ে পাতলা সাদা কামিজ, ভেজা চুল। হঠাৎ শায়ন ছাদে উঠে এলো। তুই এখানে একা? আমি বর্ষা পছন্দ করি, ভেজা শরীর ভেজা মন সব কেমন কাঁচা হয়ে যায় না? তোর এই কথা শোনার পর আমার শরীর গরম হয়ে উঠছে। ভিজে যাও সায়ান ভাইয়া, সব ভেজা ছুঁয়ে দাও। শায়নের দম বন্ধ হয়ে আসছে, সে এগিয়ে আসে। তিশা এবার তার গলায় হাত রাখে, ঠোঁটে ঠোঁট। তারা কাঁপছে, বিচ্ছে, কিন্তু ছায়ার মতো জড়িয়ে আছে। আমি আর নিজেকে সামলাতে পারছি না। আমিও চাই না তুমি
সামলো। হঠাৎ নিচ থেকে চিৎকার। সায়ান নিচে আয়, জরুরি কথা আছে। দুজন দ্রুত সরে আসে, কিন্তু তাদের গায়ে এখনও সেই বৃষ্টির উত্তাপ লেগে। রাত 10টা। ডাইনিং টেবিলে বসে আছে সবাই, কিন্তু পরিবেশ থমথমে। রোহানের চোখে ভিন্ন একটা ভাব। রিমি ভাবি চুপচাপ খাবার পরিবেশন করছেন। শায়ন ও তিশা দুজনেই গম্ভীর। সায়ান, আজ সারাদিন কোথায় ছিলে? ছাদে গিয়েছিলাম একটু বাতাস খেতে। একা? না মানে তৃষা ছিল। তোমরা এখন অনেক সময় একসঙ্গে কাটাস না? দুলা ভাই, আপনিও তো রায়হান ভাইয়ার সাথে সারাদিন ঘোরাফেরা করেন, আমি কিছু বলি? আমার বন্ধুর সাথে আর নিজের ভাবির দেওরের সাথে সময় কাটানোর মধ্যে পার্থক্য আসে। তৃষা এখন বড় হয়েছে, নিজের সীমা বোঝা উচিত। আমি খুব ভালো করে বুঝি কার কাঁধে মাথা রাখা যায় আর কার চোখে আগুন। সবাই স্তব্ধ। রোহান মুখ ফিরিয়ে নেয়। শায়ান তিশার কথায় অবাক, তবে মুগ্ধ। পরের দিন বিকেল। রায়হান এসেছে রোহানের ডাকে। ছাদে চা খেতে নিয়ে যায় রোহান তাকে। হঠাৎ তিশা উঠে আসে। ও হাই তৃষা, অনেক দিন পর দেখছি। আমিও অবাক হয়েছি, আপনি এখনো বিয়ে করেননি? বিয়ে করব যদি এমন কারো দেখা পাই যে চোখে আগুন, ঠোঁটে আগুন আর মনে বিদ্যুৎ। এখানে তো বিদ্যুৎ চলে না, কিন্তু কারোর শরীরেই যেন শর্ট সার্কিট হচ্ছে। তুমি এসেছো, ভালো লাগলো। চা খাবে? তুমি যদি নিজ হাতে বানাও তবে তো না করব না। রায়হান চা বানাবে, রিমি ভাবি তুমি বসো। তিশা একটু হাসে। শায়নের হাতে চায়ের কাপের বদলে তার আঙ্গুল ছুঁয়ে যায়। শায়নের শরীর কেঁপে ওঠে। তুই কি পাগল করে দিবি আমাকে? আমি তো আগেই পাগল তোকে নিয়েই। বিকেলবেলা রান্নাঘরে রিমি ভাবি কৌশলে রোহানকে একা পেয়ে নিজের পরিকল্পনার জাল বুনতে শুরু করলো। রোহান, আমি তৃষাকে নিয়ে খুব টেনশনে আছি। ওর ব্যবহার আগের মতো নেই, যেন কিছু লোক আছে। হ্যাঁ ভাবি, আমি লক্ষ্য করেছি ও এখন একদম গম্ভীর হয়ে গিয়েছে। আমি চাই রায়হান যেন তৃষার কাছে আসে। রায়হান একটা ভদ্র ছেলে, তৃষা ওর সঙ্গেই ভালো থাকবে। ঠিক বলেছেন, আজই রায়হানকে বলে দিব ও যেন তৃষার প্রতি একটু মনোযোগ দেয়। সন্ধ্যায় ছাদে বসে তিশা আকাশের দিকে তাকিয়েছিল। ওর পাশে এসে বসলো রায়হান। তৃষা, আমি জানি তুমি অনেক একা। আমি চাই তুমি জানো আমি সবসময় তোমার পাশে থাকতে চাই। আমি একা থাকতে অভ্যস্ত রায়হান ভাই, পাশে কেউ না থাকলেই যেন স্বস্তি পাই। তুমি আমাকে ভাই ডাকছো, অথচ আমি তো। আরে ভাই, আপনি এত হেয়ালি করছেন কেন? যা বলার সোজা বলেন। সায়ান, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগত নয়, বরং কৃত্রিম। আমি কারোর করুণা চাই না। চলো তৃষা, অনেক হাওয়া খাওয়া হয়েছে। হ্যাঁ, এই হাওয়ায় শুধু লোক দেখানো ভালোবাসা ভেসে বেড়ায়। সত্যি ভালোবাসা তো শুধু একজনের চোখেই দেখি আমি। তোমরা যা খুশি করো। রাত 10টা। শহরের কোলাহল স্তব্ধ। তিশা ঘরের দরজা খট করে বন্ধ করলো। বাইরে থেকে চাবি ঘুরিয়ে দিল, যেন বাইরের দুনিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো সে। ভেতরে শুধু তারা দুজন, তিশা আর শায়ন। ঘরে একরাশ নিঃশ্বাস, আলো কম, বাতাস ভারী, আর চোখে চোখে পড়া উত্তাপ। তোমায় আজ খুব কাছে পেতে ইচ্ছে করছে, এমনভাবে যেন তোমার নিঃশ্বাস আমার গায়ের প্রতিটা কোষে মিশে যায়। তুমি শুধু আজ কেন, সারা জীবন আমাকে এইভাবেই চাইবে। আজ শুধু শরীর নয়, মনও তোমাকে দিলাম নিঃশর্তভাবে। আর চোখে চোখে পোড়া উত্তাপ। শান ধীরে ধীরে এগিয়ে এলো তিশার দিকে। তার শরীরে হালকা একটা সিল্ক গাউন, যাদের আলোয় প্রতিটা বাঘ যেন আরও স্পষ্ট। শান তার আঙ্গুল দিয়ে গলার কাছ দিয়ে নামিয়ে আনলো। তিশার ঠোঁট কাঁপছে। তোমার চোখে এমন কিছু আছে যেটা আমার ভেতরের আগুন জ্বালিয়ে দেয়। আমি নিজেকে আর আটকাতে পারছি না। তাহলে থামো না, আমি তো নিজেকে তোমায় দিয়ে দিয়েছি আগেই। আজ শুধু শরীর নয়, আত্মাও তোমার। শান তিশাকে টেনে নিল বুকে। তাদের ঠোঁট একে অপরকে ছুঁল এক অনির্বচনীয় আত্মীতে। ঠোঁটের পর ঠোঁট, গলায় চুমু, পিঠে হাত, কোমরের চাপ, নিঃশ্বাস গরম, শরীর গলে যাচ্ছে স্পর্শে। তুমি জানো তোমার স্পর্শে আমার শরীর কাঁপে, প্রতিটা কাঁপনে তোমার নাম। আমি চাই তুমি আমায় এইভাবেই ছো, যেন আর কোনো দিন নিজেকে আলাদা ভাবতে না পারি তোমার থেকে। তোমার গায়ের গন্ধে আমি বোধ হয়ে যাই। এই মুহূর্তে তুমি আমার সামনে আছো, আমি তোমায় সম্পূর্ণভাবে চাই।
তোমার প্রতিটা নিঃশ্বাস, প্রতিটা কাঁপন আমার হতে দাও। তিশার গলা দিয়ে হালকা একটা গঙ্গানের শব্দ বের হলো। শ্যান যেন তার গালে ঘাড়ে চুমু দিচ্ছে কাঁধে। তিশা তার পিঠে হাত বুলিয়ে বলল, তোমায় ছাড়ার কিছু চাই না আজ রাতে। আমি শুধু আমার গায়ের প্রতিটা রেখায় শুধু তোমার ছোঁয়া থাকুক, তোমায় হারানোর ভয় থাকুক, কিন্তু আজ তোমায় হারাতে চাই না। তোমায় আজ এমনভাবে ভালোবাসতে চাই যেন ভোর পর্যন্ত তুমি আর আমি আলাদা না হতে পারি। শরীর শুধু বাহানা, আসল মিলন হচ্ছে এই ভালোবাসায়, এই উষ্ণতায়। চাঁদের আলোয় ঘর জোড়া ছায়া পড়েছে তাদের শরীরে। শ্যান তিশার চুলে আঙ্গুল চালিয়ে তার ঠোঁটে চুমু খেলো। তিশা ধীরে ধীরে চোখ বন্ধ করে নিজের শরীরটাকে একদম ছেড়ে দিল তার ভালোবাসার কাছে। ঘরে চুপচাপ উত্তাপ, চাদর যেন টের পায় ভালোবাসার ওজন। তালাবদ্ধ দরজা আর আলো আধারির ভেতর তিশা আর শ্যান একে অপরের হয়ে গেল। শরীরের স্পর্শে, ভালোবাসার গভীরতায়, নিঃশ্বাসের প্রতিটি ছন্দে। সকালবেলা তিশা ঘরের দরজাটা হালকা খোলা ছিল। রিমি ভাবি হাঁটতে হাঁটতে সামনে আসতেই থমকে দাঁড়ালো। চোখ গেল ঘরের ভেতরে। তৃষা আর সায়ান একই বিছানায়, দুজনেই চুপচাপ ঘুমাচ্ছে। এটা কিভাবে সম্ভব? রিমে ভাবি চোখ জ্বলে উঠল, মুখে এক ধরনের ঠান্ডা বিদ্যুৎ ফুটে উঠল। বেশ, এখন সময় এসেছে এই গোপন সম্পর্ক ধ্বংস করার। ওরা আমার খেলায় পা দিয়েছে। সায়ান, কাল রাতে আমি সত্যিই অন্য এক আমি হয়ে গেছিলাম। তোকে আমি ভেতরটা পর্যন্ত খুলে দিয়েছি, তোকে আমার ভেতরটা পর্যন্ত খুলে দিয়েছি। তৃষা, তুই শুধু শরীর না, মন দিয়েও আমাকে ভালোবাসিস। আমি তোর প্রতিটা শব্দ, প্রতিটা নিঃশ্বাস মনে রাখবো। আজকে সারাদিন তোকে ছাড়তে ইচ্ছে করছে না, যেন তোর কোলে মাথা রেখে থাকতে চাই। থাকবি, থাকতেই হবে। এবার আর তোকে কেউ দূরে নিয়ে যেতে পারবে না। দুপুরবেলা রোহান অফিস থেকে ফিরে এসে রিমি ভাবির মুখ দেখে বুঝলো কিছু একটা গড়বড়। তুমি এত চুপচাপ কেন রিমি? কিছু হয়েছে? তৃষা তো এখন বড় হয়ে গেছে, বুঝে শুনেই কাজ করে। হয়তো আমার উপদেশের দরকার নেই আর। তুমি আবার কি ইঙ্গিত দিচ্ছ? কিছু না, সময় এলেই সব সামনে আসবে। রিমি, আমি তোমার মুখ চিনি, তুমি কিছু একটা লুকাচ্ছ। বিকেলবেলা দরজায় বেল বাজলো। তিশা নিজেই গিয়ে খুলল। দরজার উপরে এক অচেনা ছেলে। হাই তিশা, আমাকে চিনতে পারছো না? তুমি শুভ? তুমি এখানে এতদিন পর? কে এই ছেলে? আমি তিশার পুরনো বন্ধু, কলেজে একসাথে পড়তাম আমরা। এখন হঠাৎ এই শহরে এসেছি। টানের চোখে ঈর্ষার ঝিলিক। শুভর হঠাৎ আগমন যেন নতুন ঝড়ের ইঙ্গিত। তিশা, আজকে তুই আমার সাথে একটু বাইরে যাবি, পুরনো দিনের মতো, শুধু আমরা দুজন। শুভ, এখন সময়টা খুব জটিল, আমি সায়ানের সাথে আছি। ওর সঙ্গে তো থাকতেই পারিস, কিন্তু একবার পুরনো বন্ধুর সাথে দেখা করতে দোষ কি? তৃষা, ও যদি এমনভাবে তোকে টানে তাহলে ওর সাথেই থেকে যা। সায়ান, এমন বলিস না, আমি ওকে পরিষ্কার করে না করে দিচ্ছি। সায়ন, আমি তোর প্রতিদ্বন্দ্বী হতে আসিনি, শুধু বন্ধু হিসাবে ওকে একটু সময় দিতে চাই। বন্ধু, বন্ধুরা এমন দৃষ্টি নিয়ে কারো প্রেমিকাকে দেখে না। তুই জানিস না তৃষা কিভাবে সায়ানের ঘরে ঢুকে গেছে? আমি নিজে দেখেছি ওদের একসাথে ঘুমাতে। কি বলছো ভাবি? তিশা তো এমন ছিল না। তাই তো বলছি, ওকে এখনই টেনে বের না করলে একদিন ও আর পাবি না। তুই যদি চাস আমি তোকে সাহায্য করব। আমি ওকে আবার নিজের করে পেতে চাই। তাহলে সময়টা এখন। সায়ানকে ধ্বংস করতে তোর সঙ্গে আমি একসাথে খেলবো। তুমি শুভকে নিয়ে এত আগ্রহী কেন রিমি? আর তার তিশার মাঝে কিছু না থাক, এটা তো নিশ্চিত। তুমি চাইলে সত্যিটা জানতে পারো, শুধু সায়ান আর তৃষার ঘরের থেকে একটা নজর রাখো। তুমি যা বলছো সেটা যদি সত্যি হয় তাহলে এই বাড়িতে বিস্ফোরণ হবে রিমি। আমি তো সেটাই চাই। শুভ, আমি তোকে ছোটবেলা থেকে চিনি, এখন আমার হৃদয়ে শুধু একজনের জন্য জায়গা, সায়ান। আমি জানতাম তুই হয়তো এটা বলবি, কিন্তু আমি তোর পাশে থাকবো যতদিন না তুই নিজে বুঝিস কে সত্যি তোকে ভালোবাসে। আমাকে আর বিভ্রান্ত করিস না শুভ, আমি আজ রাতেই সায়ানের কাছে গিয়ে সব খোলাখুলি বলে দেব। তিশার মনে পরিষ্কার সংকল্প, কিন্তু বাইরে আরো বড় ঝড় অপেক্ষা করছে। সায়ান, আমি আজ তোর সামনে দাঁড়িয়ে একটা সিদ্ধান্ত নিতে এসেছি। আমি তোর বউ হতে চাই চিরদিনের জন্য। তৃষা,
এটা কি তোর মনের কথা নাকি শুভর প্রস্তাব ফিরিয়ে দেওয়ার দায়বদ্ধ? না সায়ান, এটা শুধু আমার হৃদয়ের স্পন্দন। শুভ আমার অতীত, কিন্তু তুই আমার ভবিষ্যৎ। আমি তোকে চিরদিন ভালোবাসতে চাই। তাহলে আজ থেকে আমরা একে অপরের, শুধু তুই আর আমি। আজ তোর বুকে মাথা রেখে ঘুমাতে চাই। জানি এটা আমার নিরাপদ আশ্রয়। আয়, আমার বুক তোর জন্য সব সময় খোলা থাকবে। ভালোবাসা কখনো জোর করে হয় না। তিশা ও শায়নের মাঝে সেই সত্যিকারের ভালোবাসাই যেন অন্ধকার আলোর মতো জ্বলে উঠল। রিমি, তুই কি শুভর সঙ্গে আবার চাল শুরু করেছিস? মা, তুমি কেন এমন বলছো হঠাৎ? আমি তোকে অনেক আগেই সাবধান করেছিলাম, এই বাড়িতে তোর খেলাধুলা চলবে না। শুভ তোদের রেকর্ডিং করেছে, বুঝলি? কি বলছো তুমি? কেমন রেকর্ডিং? ও ফোনে যা বলছে তাতে তোর আর ওর সব কিছু ফাঁস হয়ে যেতে পারে, সাবধান হ। ও তোর হাত থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে শুভকে এখনই থামাতে হবে, যেভাবেই হোক। মনে মনে তিশা আমার থেকে দূরে সরে যাচ্ছে, কিন্তু আমি কি হার মানব? না, এবার এমন কিছু করব যাতে ও নিজের চোখে দেখতে বাধ্য হয় সায়ন কতটা কুৎসিত। রিমি, আমি তোর সাহায্য চাই। আজ রাতেই আমাদের প্ল্যান শুরু করি। তুই শুধু বল, আমি আছি তোকে পুরোপুরি সহায়তা করতে। আজ আমি সব দেখেছি, সব শুনেছি। তুই আর শুভ একসাথে আমার ভাইয়ের ঘর ভাঙার চেষ্টা করছিস। আমি তো সব তোর জন্যই করি রোহান, যদি একটাবার বুঝতিস। আমি এবার একটুও ছাড় দেব না। যদি আমার ভাইয়ের ক্ষতি করিস তোকে প্রথম শেষ করব। ঘরে বাইরে এখন সূত্রী আগুন, আর সেই আগুনে কেউ নিঃশেষ হবে, কেউ আবার জ্বলতে জ্বলতে নতুন পথ খুঁজে পাবে। পলাশ, তুই তো জানিস এই সায়নটা আমার প্রেম, মান সম্মান সবই কেড়ে নিয়েছে। বল কি করতে হবে? আমি তোদের মতো লোকের জন্যই বাঁচি। সায়নের মোবাইলে কিছু মেয়েদের প্রাইভেট ছবি ঢুকিয়ে দে, তারপর আমি তৃষার সামনে সেইটা ফাঁস করব। সরাসরি তার মোবাইলে ঢোকা ঝুঁকিপূর্ণ, তবে ওর ল্যাপটপের যদি অ্যাক্সেস পাই, সব ফিনিশ। আজ রাতে অফিসের কনফারেন্স রুমে ওর ল্যাপটপ থাকবে, আমি ব্যবস্থা করব, তুই ঢুকে যা। প্রতিশোধের নেশা মানুষকে অন্ধ করে দেয়। শুভ ঠিক সেই পথে হাঁটছে যেখানে শেষ গন্তব্য শুধু ধ্বংস। তিশা শায়নকে লাল শাড়ি পরা অবস্থায় চমকে দিয়ে বলে, তুই আজ অসাধারণ লাগছিস তৃষা, আমি চোখ সরাতে পারছি না। আমার শুধু আজকের রাত নয়, পুরো জীবনটাই তোর চাই। তুই কি আমাকে নিজের স্ত্রী হিসেবে ভাবতে পারিস? তুই যা বললি ওটা আমি প্রতিদিন স্বপ্নে দেখি। তুই যখন আমার পাশে থাকিস আমি নিজেকে রাজা মনে হয়। তাহলে রাজা, আমি তোর রানী হতে চাই। কোর্ট ম্যারেজ করব আমরা, কাউকে না জানিয়ে। আমি রাজি, কালই যাব, কিন্তু তুই শতভাগ নিশ্চিত তো? তুই আমার কাছে ভালোবাসার প্রথম পুরুষ আর শেষও। দুটি হৃদয় যখন একসাথে একই স্বপ্ন দেখে তখন কুৎসিত পৃথিবীও তাদের থামাতে পারে না। রিমি ভাবি তিশার ঘরে দরজা ধাক্কা দিয়ে খুলে ঢুকে পড়ল। তার হাতে একটি ছোট পেনড্রাইভ, যেন কোনো ভয়ঙ্কর প্ল্যানের অংশ। পেনড্রাইভের ভেতর কিছু এক্স রেকর্ড ছবি ছিল, যেগুলো শায়নের নামে চালিয়ে দিতে হবে। তার চোখে এক ধরনের তৃপ্তি, যেন সে এক বড় বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে। এই একটা ছোট্ট পেন ড্রাইভ, ভেতরে কিছু এক্স রেটের ছবি, যেগুলোকে শায়ানের নামে চালানো যাবে। শুভকে একটা বার্তা দিলেই হবে, ব্যাস, তৃষার চোখে শায়ান শেষ। রিমি ভাবি নিজের মনে হাসছে। তার পরিকল্পনা একেবারে নিখুঁত। তিশার জীবন নষ্ট করার জন্য সে যতটা শক্তিশালী এবং প্রভাবশালী হতে পারে সে সব কিছু করতে প্রস্তুত। তার মধ্যে কোনো ধরনের অপরাধবোধ নেই, শুধু একটি লক্ষ্য, তার পরিকল্পনাটি সফলভাবে বাস্তবায়িত করা। তবে ঠিক তখনই এক কোণ থেকে রোহান ফিসফিস করে কথা বলতে শুরু করে। তার মুখে কিছু লুকানো ছিল, তবে রিমি ভাবি বুঝতে পারল যে তার ভাই কিছু একটা করে ফেলবে। ভাবি, এবার হাতে নাতে ধরা খাবে। আমি সব ভিডিও করে নিচ্ছি। রিমি ভাবি চোখ ধা দিয়ে গেল। সে একটা মুহূর্ত চুপ করে রোহানকে দেখল, তারপর সেই ভয়ানক রাগের এক ঝলক তার চোখে বেঁধে গেল। রোহান জানে আজকের পর তার বিরুদ্ধে কোনো দিক থেকে আক্রমণ আসবে। সে বিষয়টি সে ভালোভাবে জানে, তবে এখন তার হাতের পেনড্রাইভ থেকে বের হওয়া তথ্যই হয়তো সব কিছু পাল্টে দিতে পারে।
রিমি ভাবি নিজের ভাইয়ের জীবন নষ্ট করতে গিয়ে এবার নিজের খাটিয়া নিজেই খাড়া করেছে। তিশার সঙ্গে যে ভয়ঙ্কর প্রতিশোধের প্ল্যান সে সাজাচ্ছিল, আজ সেটা পাল্টে গিয়ে নিজের ভাগ্যকেই ফাঁসির দড়ি বানিয়ে ফেল। চুপি চুপি অফিসে ঢুকি, এটা ল্যাপটপ, ঠিক আছে? এখন শুধু পেন ড্রাইভ ইনস্টল করে কাজ শেষ। শুভ ভাই তো বলেছে কাল সকালেই সংবাদ পাঠাবে, দেখা যাক কার কপালে কি জুটে। যখন কুৎসিত ষড়যন্ত্র চালু হয় তখন প্রেমের শক্তি কতটা বড় সেটা প্রমাণ করার সময়ও এসে যায়। সবাই প্লিজ 5 মিনিট সময় দিন। আমাদের টিমের একজন সদস্য সম্পর্কে একটি গোপন তথ্য সামনে এসছে। কি বলিস শুভ, কি হয়েছে? এই ল্যাপটপটা সায়নের এবং এই পেনড্রাইভটা যা আছে তা দেখার পর আপনারা বুঝবেন এই লোকটা কি নোংরা মানসিকতার। তুমি তো ওর খুব ভালো বন্ধু ছিলে। সে তো ছিলাম, কিন্তু আজ সত্যিটা সবার সামনে আসতেই হবে। শুভ পেনড্রাইভ ঢুকিয়ে ফাইল চালাতে যায়, কিন্তু স্ক্রিনে ভেসে ওঠে একটি ভিডিও যেখানে দেখা যায় রিমি ভাবি ও শুভর গোপন চক্রান্ত। এই ভিডিওটা আমি তুলেছি, সময়টা আজ রাত 12টা। রিমি ভাবি নিজ হাতে পেন ড্রাইভ এসব ঢুকিয়েছে। না, এটা ফেক ফেক। চুপ কর শুভ। আমার সায়নের নামে এসব অপবাদ দিয়ে আমার বিশ্বাস ভাঙতে গিয়েছিলি? তুই তো মানুষ না। আমি কিছু বলতে পারি না, শুধু এতটুকু জানি তুই আমাকে বাঁচিয়ে দিলি তৃষা। সত্য কখনো চাপা থাকে না, এবং যাকে ভালোবাসা যায় সে কখনো একা পড়ে না। শুভ, এটা কি করছিস তুই? পারিবারিক সম্মান, অফিসের পরিবেশ সব কিছু তুই নিজের জেদের কারণে ভেঙে দিচ্ছিস। ভাইয়া, আমি শুধু... চুপ। সায়ন যদি সত্যিই তোর শত্রু হতো তাহলে তোর উচিত ছিল ওকে সামনে থেকে হারানো, পেছন থেকে ছুরি মারা কাপুরুষের কাজ। আমি এখনই বাবা মাকে কিছু বলছি না, কিন্তু যদি এরকম কিছু শুনি, তুই শুধু চাকরি না, আমার ভাইয়ের সম্মানও হারাবি। একজন বড় ভাই কখনো শুধু গলা তোলে না, প্রয়োজন হলে ছোট ভাইয়ের ঘাড় ধরে তুলে দেয় ভুল পথ থেকে। রাতের নিস্তব্ধতায় ভেঙে সায়ন আর তৃষা একে অপরের কাছে ঘনিষ্ঠ হতে শুরু করেছিল। ঘরটি ভারী শ্বাস প্রশ্বাসে ভরা, অদ্ভুত এক উত্তেজনা যেন বাতাসে লেগেছিল। তৃষা সায়নের কাঁধে মাথা রেখে তার চোখে চোখ রেখে বলল, আমি যদি না থাকতাম তুই হয়তো আজ শেষ হয়ে যেতিস। তুই ছিলিস বলেই আমি দাঁড়িয়ে আছি তৃষা। তুই শুধু আমার প্রেম না, আমার অস্তিত্ব। তুই ছাড়া আমি কিছুই না। আমার শরীর, মন, সম্মান সব তোর। তুই যা চাস আমি সব কিছুই তোর। শুধু আমাকে ছেড়ে যাস না কখনো। আমি তোর হয়ে থাকতে চাই, শুধু তোর। আমি প্রতিদিন ঘুম থেকে উঠে চাই শুধু তোকে ছুঁয়ে থাকতে। তুই আমার পাশে থাকলেই আমি নিজেকে সবচেয়ে নিরাপদ মনে করি তৃষা। আমি তোকে ভালোবাসি সায়ান, আর আজ থেকে আমি তোর ঘরে তোর পাশে থাকবো স্ত্রীর মতো। তুই যদি কখনো আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবিস, আমি জানি আমার শরীরের প্রতিটি রক্তকণিকা তোর কাছে ফিরে আসবে। এই শব্দগুলো যেন সায়ন আর তৃষার হৃদয়ের আগুনের মতো ছড়িয়ে পড়ল। একে অপরের শরীরের উষ্ণতা তাদের এই গভীরতম ইচ্ছেগুলো একাকার করে দিল। তৃষা সায়নের চোখের দিকে তাকিয়ে নিজের অনুভূতিগুলো বর্ণনা করার চেষ্টা করল। তুই শুধু শোনা নয়, বুঝতেও পারবি। এই অনুভূতি আমার জন্য জীবন। তুই ছাড়া আমি অসম্পূর্ণ সায়ান। তৃষা, তুই জানিস আমি প্রতিটা মুহূর্তে শুধু তোর কাছেই চাই থাকতে। তোর শরীরের প্রতিটি স্পর্শ চেয়েছি। আজ থেকে তুই আমার হবি, শুধু আমার। তৃষা সায়নের ঘনিষ্ঠ আলিঙ্গনে নিজের সারা শরীর যেন উজাড় করে দিল। একে অপরকে ছুঁতে ছুঁতে তাদের শ্বাসে শ্বাস মিলে যাচ্ছিল। রাতের গভীরতা আরও বাড়ল। সায়ন তৃষার ঠোঁটে এক গভীর চুম্বন দিল। আমি তোকে প্রতিটা মুহূর্তে চাই তৃষা। তোর শরীরের উষ্ণতায় আমার জীবন শুরু হয়। তুই আমার একমাত্র চাওয়া। আমার অস্তিত্ব শুধু তোরই জন্য। তুই আমার সব কিছুই সায়ান। এই পৃথিবীতে শুধুই আমি আর তুই, কেউ নেই। একে অপরের মাঝে সবকিছু বিলিয়ে দেওয়ার মুহূর্ত ছিল। প্রেম, ভালোবাসা, শারীরিক আকাঙ্ক্ষা সব এক হয়ে তাদের মধ্যে প্রবাহিত হচ্ছিল। একে অপরকে ধরে রেখে তার নিজেকে ও তাদের সম্পর্ককে নতুন করে আবিষ্কার করলো, যা ছিল নতুন এক যাত্রার শুরু। সায়ন আর তৃষার শ্বাস প্রশ্বাসের মিলন, তাদের একে অপরের প্রতি গভীরতা, সম্বন্ধের স্পর্শ,
এসব এক বিশাল অনুভূতির জন্ম দিয়েছিল। ভালোবাসার প্রতিটি মুহূর্ত আরও গভীরতর হয়ে উঠছিল, যা শুধুই তাদের জন্য ছিল। শুভ, তোকে বলে তো লাভ নেই, তুই নিজের মুখে সব গিলে ফেললে। এখন আমাকে কিছু একটা করতে হবে। ভাবি প্লিজ, আমি অনেক কিছু হারিয়েছি ইতিমধ্যে, আর কিছু চাই না। চুপ কর। তোর এই তৃষা যদি আর একটু সময় পায় তাহলে তো তুই আমি যা করেছি সব বেরিয়ে যাবে। আমি এখন এমন একটা ফাঁদ পেতেছি যেখানে সে নিজেই পা নিজেই দিয়ে হাঁটবে। রিমি ভাবির চোখে এখন প্রতিশোধের আগুন, তার গলায় আছে এক ধরনের তৃপ্তি, সেটাই ভয়ঙ্কর। সায়ান, আমি আর লুকিয়ে থাকবো না। আজই চলো আমরা বিয়েটা রেজিস্ট্রি করে ফেলি। এত তাড়াতাড়ি? আমি আর পারছি না। তোকে শুধু বয়ফ্রেন্ড বলতে আমার রাগ লাগে। তুই আমার সব, আমার স্বামী হবি আজ থেকে। ঠিক আছে, তুই বললে আমি রাজি, কিন্তু একটা শর্ত আছে। কি? তোকে আমার কপালে চুমু খেয়ে বলতে হবে, আজ থেকে আমি শুধু তোর। আজ থেকে আমি শুধু তোর, আর কেউ নয়, শুধু তুই। সেদিন দুপুরটা ছিল দুই ভাইয়ের বন্ধনের সাক্ষী, যেটা আজ অফিসের রেজিস্টার অফিসে বাস্তব হলো। শুভ, বলতো সায়ান আর তৃষার ব্যাপারে এই অফিসে এত কথাবার্তা কেন? মা, আমি কি বলবো, ওরা তো এখন প্রকাশ্যে ঘোরাফেরা করে। শুনেছি নাকি আজ ওরা বিয়েটাও করে ফেলেছে। কি বলছিস? তৃষা যার গায়ে এখনো বোনের লেহেঙ্গার গন্ধ, সে এখন জামাইবাবুর প্রেমে? লজ্জা বলে কিছু নেই? মা, দয়া করে তৃষাকে নিয়ে কিছু বলবেন না। সব কিছুর একটা কারণ আসে। ও মা, তুইও এখন ওদের সাপোর্ট করিস। এই পরিবারটা কি হচ্ছে রে? মা, সব সত্যি একদিন জানা যাবে, কিন্তু কেউ যেন আগে থেকে বিচার করে না ফেলি। পরিবার তখন ভেঙে পড়ে যখন সন্দেহ ভালোবাসার গলা টিপে ধরে। আজ রাতের খাবারে এমন কিছু মিশাবো যাতে তৃষা অজ্ঞান হয়ে যায়। তারপর অফিসের লোকজনকে ফোন করে বলবো ও নেশাগ্রস্ত, ও চরিত্র ভালো না। একটি মেয়ে যাকে ভালোবাসা জানি, সে যখন প্রত্যাখ্যানে বদলা নেয় তখন সে ভয়ানক হয়ে ওঠে। আরে শুনছো, তুষা আপু আর সায়ান ভাই নাকি রেজিস্ট্রি করে ফেলেছে? কি হলো? এ তো বড় খবর, কারো মুখে তো শুনিনি। হ্যাঁ সত্যি, আমরা রেজিস্ট্রি করেছি। তৃষা এখন শুধু আমার স্ত্রী না, আমার জীবনের একমাত্র দায়িত্ব। আমরা কাউকে না জানিয়ে করলাম, কারণ পরিবারের অনেক টেনশন ছিল। সময় এলেই সবাইকে জানাবো। বাহ, অভিনন্দন। তুমি তো বুঝি ভাবি হওয়ার আগেই বউ হয়ে গেছো। ভাবি, আপনি তো সব জানতেন, তবুও এভাবে কথা বলছেন। আমি জানি না, সেটা যদি সবাই জানে তাহলে বউ হওয়ার জায়গায় কারাগার হবে তোর। অফিসের বাতাসে গুঞ্জন বাড়ে, কিন্তু তৃষা আর শান একসাথে দাঁড়িয়ে থাকার সব চেহারা যেন কিছুটা দূরে সরে যায়। আজ বিশেষ রান্না করেছি তৃষার জন্য, ওর প্রিয় খিচুড়ি। চুপচাপ একটা শিশি থেকে গুঁড়া মিশিয়ে নেয়। তৃষা জানে না আজকে খাবারে মিশে আছে বিষ, আরেকটি চক্রান্ত, আরেকটি বেয়াদব খেলা। ভাবি, সত্যি দারুণ গন্ধ। আপনি এত ভালো রাঁধেন জানতাম না। আজ তোকে ঘুম পাড়াতে হবে ছিঁড়ে তরে, আদরের দেবরে। তৃষা, চলো আমার সঙ্গে বাইরে খাই আজ। আজকের দিনটা শুধু আমাদের জন্য। সত্যি? হ্যাঁ, আমি তোকে একটু কষ্ট দিতে দেব না। আজও পারলাম না, একটুর জন্য, কিন্তু থামবো না। এই লড়াই এখনো শেষ হয়নি। তুই ছোট থেকে যা চেয়েছিস পেয়েছিস। আজ যদি না পাস তাহলে বুঝবি ভালোবাসা ছিনিয়ে নেওয়ার নয়। শুভ, তুই নিজের অন্ধর প্রেমে সব নষ্ট করছিস। থাম, না হলে নিজেকেই হারাবে। ভাবি, আপনি কি জানেন আমি আপনার প্ল্যান বুঝি না? তোরা ছোটরা ভাবিস বড়রা বোকার মতো সব বিশ্বাস করে, কিন্তু তুই আমাকে পাত্তা দিস না, তাই না? না ভাবি, আমি আপনাকে ভয় পাই না। আপনি আমার অতীত জানেন, কিন্তু আমি আপনার বর্তমান জানি। তুই সাহস করে আমার মুখে এসব বলছিস? হ্যাঁ ভাবি, কারণ আমি এখন আর আগের তৃষা না। আমি এখন সায়নের বউ, যে নিজেকে বাঁচাতেও জানে, প্রতিশোধ নিতেও। দুই নারীর চোখে আগুন, ঠোঁটে চ্যালেঞ্জ, আর বুকের মধ্যে লুকিয়ে এক অগ্নি স্ফুলিঙ্গ। এই রাতে কিছু না কিছু বদলাবে ঠিকই। সকালটা ছিল অস্বাভাবিক চুপচাপ। হঠাৎ পুরো বাসা কেঁপে উঠল এক চিৎকারে।
আমি বাঁচতে চাই না, সবাই আমাকে দোষারোপ করে, আমি চলেই যাচ্ছি। ভাবি কি করছেন আপনি? এটা কি? তোরা সবাই মিলে আমাকে তুচ্ছ করে দিচ্ছিস। তুই এসে আমার সায়ানটাকেও নিয়ে গেলি। ভাবি এসব কেন করছেন? আপনাকে কেউ কিছু বলেনি? আমি তোকে তৃষার মতো বোন ভেবেছিলাম, আর তুই আমায় বিশ্বাসঘাতকতা করলি। দয়া করে আমার উপরে নাটক করবেন না। আমি আপনার মতো প্রতিযোগিতায় নেমে আসিনি। রিমি ভাবির গায়ে আগুন ধরানো ভান করে পড়ল। আমি নিজেকে শেষ করব। শান তাড়াতাড়ি গিয়ে আগুনের লাইটার ছিনিয়ে নেয়। ভাবি আপনি যা করছেন তা খুব ভুল। আপনি জানেন না এর ফল কি হতে পারে। পুরো বাসা তখন থমথমে। রিমি ভাবির চোখে হারানোর ছায়া, কিন্তু ঠোঁটে লুকানো প্রতিশোধের হাসি। শুনছো, শুভ ভাই নাকি বলছে তৃষা আপু নাকি দেহ দিয়ে প্রমোশন পেয়েছে। এত নিচু কথা, কিন্তু সবাই বিশ্বাস করছে। শুভ হোক আবার সায়ানের কোর্স। আমি অফিসে কোনো অশ্লীল মেয়েকে রাখতে চাই না। তিশার মতো মেয়েরা আমাদের পরিবেশ নষ্ট করে। আপনি আমার সম্মান নিয়ে খেলছেন, কিন্তু আজ আপনাকে আপনার জায়গায় আনতে হবে। 1 মিনিট, সবাই থামুন। তৃষা আমার স্ত্রী এবং আমি তাকে ভালোবেসেই বিয়ে করেছি। তার চরিত্রে প্রশ্ন তোলার কোনো অধিকার কারো নেই। শুভ, তোমার তো একদমই না। ভাইয়া আমি তো শুধু মিথ্যে রটাচ্ছ। আমি HR-এ কমপ্লেন করছি। কাউকে ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার নেই। আমরা তুষার পাশে আছি। সত্যি জানলে এসব গুজব থেমে যাবে। সায়ান ভাই, আপনার স্ত্রী তুষার বাড়িতে কোনো নেশাক্ত বা বিষ নেই। ও সুস্থ আছে, তবে কয়েকদিন আগে ওর খাবারে একটা সেডিটিভ মেশানো হয়েছিল। কি বললেন? কারা করেছে এটা? এটা পুলিশ কেস হতে পারে। কেউ ইচ্ছা করে ওকে দুর্বল করতে চেয়েছে। সত্যি সামনে আসতে শুরু করেছে। তিশা হয়তো আজ ভয় পায় না, কারণ শায়নের শক্ত হাতে সে এখন নিরাপদ। কিন্তু প্রতিপক্ষ থেমে নেই। সকালের নাস্তার টেবিলে সবাই জড়ো, কিন্তু পরিবেশ থমথমে। তখনই দরজায় কড়া নাড়ল। মিসেস রিমা ইসলাম, আপনাকে কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে। পুলিশ? আমি কিছু করিনি, আমাকে কেন? আপনার নাটক আর ধরা খাচ্ছে না ভাবি। আমার রিপোর্টে সুস্পষ্ট বলা হয়েছে আমার শরীরে সেডেটিভ পাওয়া গেছে। আর খাবার কে দিত? আপনি। না না, আমি কিছু করিনি, এটা মিথ্যা। আপনার রুম থেকে পাওয়া গিয়েছিল কিছু স্যাম্পল খাবার, যেটা আমরা ড্রাগসের নমুনা পেয়েছি। আপনাকে থানায় চলতে হবে। না, আমি যেতাম না। তৃষা, তুই আমার জীবনটা নষ্ট করেছিস। আপনি নিজেই আপনার মুখোশ খুলেছেন ভাবি। বিকেলে অফিসে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে। শুভ, অফিস নীতিমালা লঙ্ঘনের অভিযোগে আপনাকে সাময়িক বরখাস্ত করা হলো। কেন? আমি কি করেছি? আপনি একজন সহকর্মীর ব্যক্তিগত জীবন নিয়ে মিথ্যা রটনা করেছেন, প্রমাণসহ অভিযোগ এসেছে। আপনি যখন আমার চরিত্র নিয়ে কথা বলেছিলেন তখন ভেবেছিলেন আমি চুপ থাকবো? এটা রিমি ভাবির প্ল্যান ছিল। আমি শুধু তো তাহলে এখন সবই বের হয়ে যাচ্ছে, তাই না? ভালোই হলো, যাকে বিশ্বাস করতাম সেই পিছনে ছুরি মারতে গিয়েছিল। শুভর মাথা নিচু, কারণ মিথ্যা কখনোই বেশি দিন বাঁচে না। শুভ, রিমি সব ধরা পড়েছে, এবার রেহাই পাবো না। সাহিবা, ওদের পিছনে যে লোকটা টাকা দিচ্ছে সে এখনো ধরা পড়ে নাই। কে সে? তোমার এক্স রেজওয়ান। ও চাই সায়ান আর তিশার মাঝে ফাটাল ধরুক। আমি তৃষাকে ওর কাছ থেকে বাঁচাবো। আমার ভুল আমি শোধরাবো। সাবধানে থেকো, রেজওয়ান কেবল খেলা শুরু করেছে। সকালে বৃষ্টির শব্দের মধ্যে তিশা বসেছিল বারান্দায়। সেই মুহূর্তে সাবি এসে দাঁড়ালো তার সামনে, মুখে অনুশোচনার ছায়া। তৃষা, আমাকে একটু সময় দাও প্লিজ। আমি অনেক বড় ভুল করেছি। তুমি এখানে কি চাও? ক্ষমা। আমি জানি আমি রিমি আর শুভর সঙ্গে মিলে তোমার নামে মিথ্যে কথা ছড়িয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো, রেজওয়ানই আমাকে টার্গেট করেছিল। রেজওয়ান মানে? হ্যাঁ, ওই চাই তুমি আর সায়ানের মাঝে ফাটল ধরুক। ও এখনো তোমায় পেতে চায়। সে আর কি করতে চায় বলো? আমি সব বলে দেব। রোয়ানের সাথেও কথা বলেছি, আমরা পুলিশের সাহায্য নেব।
তিশা কিছু না বলে উঠে চলে যায়, কিন্তু চোখে ছিল গভীর চিন্তা। বিকেলে তিশা একটা ফোন পায়, অপর প্রান্তে রেজওয়ান। তৃষা, একবার দেখা করো, অনেক কথা জমে আছে। ঠিক আছে, একবার দেখা করব, এবার আমি চুপ থাকবো না। তিশা গিয়েছিল এক কফি শপে, ওখানে অপেক্ষা ছিল রেজওয়ান। স্মার্ট ধূর্ত চোখে তাকিয়ে। আমার চোখে আগুন, কারণ বিশ্বাসঘাতকের চেহারা আমি বারবার দেখতে চাই না। তুমি জানো তো আমি আজও তোমায় ভালোবাসি। এই সায়ান, এই অভিনয় করা প্রেমিক, ও তোমার যোগ্য নয়। তুমি একটা বিষধর সাপ, তোমার মুখোশ এবার আমি নিজেই খুলে দেব। আমার ক্ষমতা তুমি বুঝতে পারোনি তৃষা, খেলাটা আমি নিয়ন্ত্রণ করি। সেই মুহূর্তে রোহান ক্যাফেতে প্রবেশ করে, সঙ্গে অফিসার সাগর। খেলোয়াড় তো তুই, কিন্তু গেম এবার শেষ। রেজওয়ান সাহেব, আপনাকে গ্রেপ্তার করা হলো ডিজিটাল ব্ল্যাকমেইল, চরিত্র হননের চেষ্টা ও ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে। না, আমাকে ধরতে পারো না। এবার তোমার মুখোশ ছিঁড়ে সত্যি বেরিয়ে আসবে। সকাল 10টা। টিভি চ্যানেলগুলোর স্ক্রিন জুড়ে শুধুই এক নাম, রেজওয়ান রহমান। সংবাদ পাঠকরা একের পর এক খবর দিচ্ছে তার গ্রেপ্তার নিয়ে। আজ সকালে প্রযুক্তি ও নারী সম্মান হরণের গুরুতর অভিযোগে রেজওয়ান রহমান নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সূত্র জানায়, ভিকটিম ছিলেন তার প্রাক্তন প্রেমিকা, যিনি এখন এক নামী কোম্পানির সিইও। তৃষা, তুমি এটা ডিজার্ভ করো। তুমি অন্যায়ের সামনে মাথা নোয়াওনি। আমি শুধু চেয়েছিলাম সত্যি সামনে আসুক। এখন যেন আর কোনো মেয়েকে ওর মতো ছলনার শিকার হতে না হয়। আমরা সব সময় তোমার পাশে ছিলাম আর থাকবো। আর আমি তো সব সময় তোমার পাশে থাকতে চাই, শুধু পাশে না, তোমার জীবনের সব পথ আমার সাথে চলতে চাই। সেটা তো আগে বলনি, এখন বলছো? দুপুরে তিশা অফিসে যায়, সবাই দাঁড়িয়ে সম্মান জানায় তাকে। সাবিয়া এসে সামনে দাঁড়ায়, চোখে অনুশোচনা। তৃষা, আমি ভেবেছিলাম তুমি অন্যরকম, কিন্তু তুমি যে এত শক্ত মেয়ে সেটা বুঝিনি। মানুষ তো ভুল করেই, কিন্তু ভুল স্বীকার করে নিলে সেটা ক্ষমার যোগ্য হয়। আমি চাই আমাদের বন্ধুত্ব আবার আগের মতো হোক। শুরু থেকে শুরু করা যাক। অবশ্যই, এবার আমি তোমার সবচেয়ে বড় সাপোর্ট হব। বিকেলের আলো মিলান হয়ে আসছে। অফিস থেকে ফিরে শ্যান রান্নাঘরে মাকে দেখতে গিয়ে থমকে যায়। মা, তুমি বসে বসে কাঁদছো কেন? পেটের ব্যথাটা সকাল থেকে বেড়েছে রে, ডাক্তার দেখাতে হবে। এখনই নিয়ে যাচ্ছি মা, এক মুহূর্ত দেরি নয়। আমি যাব না তোমাদের সাথে সায়ান, তুমি একা না। তুমি পাশে থাকলে আমার সব ভয় কেটে যায়। হাসপাতালে শ্যান মায়ের হাত ধরে বসে। ডাক্তার এসে জানায় ঘাবড়ানোর কিছু নেই, তবে নিয়মিত চিকিৎসা দরকার। আল্লাহর অশেষ কৃপা। তুমি এখন একটু শান্ত হও, আমি বাসা থেকে ওনার সব দরকারি জিনিস আনছি। তৃষা, একটা কথা বলবো? বলো। তুমি শুধু আমার মায়ের সেবা করছো না, তুমি আমার জীবনের প্রতিটা প্রহরে ঢুকে পড়েছো। আমি তোমাকে ভালোবাসি। আমি তো বহু আগেই তোমার হয়ে গেছি, শুধু বলার অপেক্ষায় ছিলাম। এবার আর অপেক্ষা নয় তৃষা, আমি তোমার হাতটা চাই সারা জীবনের জন্য। আগে খালার অনুমতি নাও, তিনি কিন্তু খুব কড়া মানুষ। রাত 9টার দিকে তিশার খালা শহরে এসে হাজির, হাতে ব্যাগ, চোখে সন্দেহের ছায়া। এই শহরে একটা মাত্র বোনপোয়ের ভরসা আছে, আর এখন শুনি তুমি অফিসের ছেলের সাথে মিশছো। কি হচ্ছে বলো দেখি? খালা, ও আমার ভালোবাসা, আর ওর মতো মানুষ খুব কম আছে। যদি আমার মেয়েকে কাঁদাও, তোমার মায়ের মতো আমিও জবাব দিতে জানি। আপনি চিন্তা করবেন না খালা, তৃষাকে চোখের জল ফেলতে দেব না, এটা আমার প্রতিজ্ঞা। সকালের হালকা রোদে খালার চোখে ঝাঁঝালো এক রোদ ঝলমলে প্রশ্ন। সায়ান বসে, মুখে চিন্তার ছায়া। সায়ান, তুমি কি করো? কত টাকা আয় করো? ভবিষ্যতের জন্য কি পরিকল্পনা? আমি সফটওয়্যার ফার্মে কাজ করি, ভালো আয় আছে। পাশাপাশি নতুন স্টার্ট আপের কাজ শুরু করেছি। ভবিষ্যতের জন্য তৃষাকে পাশে নিয়েই এগোতে চাই। কথায় নয়, কাজে দেখাও। বোন আমার গর্ব, তাকে কোনো ভুল হাতে দিতে পারি না। খালা, আমি ছোট বাচ্চা না, আমি বুঝে শুনেই ভালোবাসি। সায়ানকে আমি চোখ বুজে বিশ্বাস করি। তখনই ঘরে ঢুকে সাবিয়া ও রোহান। তারা দুজনই তিশার মুখের কথা শেষ হওয়ার আগেই সায়ানকে সাপোর্ট করে। খালা,
সায়ান শুধু ভালো ছেলে না, ওর মতো নিষ্ঠাবান মানুষ আমি খুব কম দেখেছি। তৃষা ওকে পেয়ে সুখেই থাকবে। আমি নিজের চোখে দেখেছি ও কিভাবে নিজের মাকে, তৃষা, এমনকি আমাদের বন্ধুত্বটাকেও শ্রদ্ধা করে। সবাই বুঝি একযোগে আমার বিপক্ষে? না খালা, সবাই আমার সঙ্গে আছেই। না খালা, সবাই তোমার সঙ্গে আছেই, কারণ আমরা চাই তুমি আমাদের ভালোবাসার পাশে থাকো। কিছু সময় নীরবতা। খালার চোখে একটু কমে এসেছে কড়া ভাব। ধীরে উঠে এসে তৃষার মাথায় হাত রাখলেন। তুমি যদি এতটাই বিশ্বাস করো ওকে, তবে আমি একটা শর্তে রাজি। কি শর্ত খালা? আগামী 1 মাস ওকে সময় দাও। যদি ও প্রমাণ করতে পারে যে সত্যি তোমার উপযুক্ত, তাহলে আমি আশীর্বাদ দেব। 1 মাস নয়, আমি 1 মুহূর্তেই প্রমাণ দিতে পারি। তবু আপনার শর্ত মাথা পেতে নিলাম। তাহলে দেখে নেওয়া যাক কে কতটা যোগ্য ভালোবাসার জন্য। সকাল 10টা। ঢাকার ব্যস্ততম এক অফিস চত্বর। কফির কাপ হাতে শান বসের কেবিনে। শায়ান, ইউ আর অলরেডি আর্নিং মাই ট্রাস্ট। এবার আমাদের নতুন ক্লায়েন্ট জেনটেক এর প্রজেক্ট তোমার কাঁধেই। স্যার, থ্যাংক ইউ ফর দ্য ট্রাস্ট। আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব। আর একটা কথা, তোমার পার্সোনাল লাইফের ঝামেলা যেন অফিসে না আসে, ওকে? নো ওয়ে স্যার, অফিস আমার মন্দির, পার্সোনাল সব বাইরে রেখে আসি। সাবিয়া তৃষাকে ফোন করে। ওর কণ্ঠে এক অদ্ভুত দুষ্টু ভাব। তৃষা, শোন, আজ বিকেলে সায়ানের অফিসে হঠাৎ গিয়ে সারপ্রাইজ দে। হঠাৎ কেন? কারণ তুই যেভাবে ওকে ভালোবাসিস সেটা আজ অফিসেও ঝলকে উঠুক। সাজবি হট, যেন সায়ান তোকে দেখে চোখ ফেরাতে না পারে। উফ সাবিহা, তুই না, তাও ঠিক আছে, একটা সুন্দর ড্রেস আছে, সেটাই পরবো। বিকাল 3টা। শানের অফিস কেবিনে দরজা খুলে ঢোকে তৃষা। মাথায় খোলা চুল, হালকা মেকআপ আর হাতে চকলেট বক্স। তৃষা, তুমি এখানে? হ্যাঁ, ভাবলাম আজকে অফিস রেড দিয়ে যাই। কিছু মিস করছিলে না তো? আমি তো সারাদিন তোমাকেই মিস করি। এখন এসে যদি এভাবে সামনে দাঁড়াও, তাহলে কাজ কিভাবে করব বলো? করো না কিছুক্ষণ। আমি তো তোমার প্রজেক্ট নই, আমি তোমার রিয়েল লাইফ প্রেমিকা। আর তুমি আমার জীবনের একমাত্র ফাইনাল ডেলিভারি, যার ডেডলাইন কখনোই শেষ হবে না। অফিসের বাইরে করিডোরে দাঁড়িয়ে খালা দূর থেকে দেখছেন তাদের হাসিমুখ, চোখে একরাশ চিন্তা। এই ছেলেটার চোখে সত্যি ভালোবাসা আছে, কিন্তু ভবিষ্যৎ কি ওদের পক্ষে যাবে? তৃষার খালা গভীরভাবে ভাবছেন। মেয়েটার ভালোবাসা যেন ছেলেটির ভালোবাসার সমান হয়, সেটাই নিশ্চিত করতে চান। আমি সায়ানকে ফোন করে বলবো তৃষা যেন অফিসে না যায় কিছুদিন, দেখি তখন ছেলেটি কিভাবে রিয়াক্ট করে। তিনি ফোন করলেন সায়ানকে। সায়ান, আমি চাই কয়েকদিন তৃষা তোমার অফিসে না আসে। আমি কিছু বিষয় দেখতে চাই, প্লিজ কিছু মনে করো না। খালা, আমি রেসপেক্ট করি আপনার চিন্তা। আমি কিছু বলবো না তৃষাকে, তবে জানিয়ে রাখছি, আমার ভালোবাসা কোনো পরীক্ষার জন্য নয়, এটা হৃদয়ের সত্যি। পরের দিন অফিসে সায়ান নিজের কাজে ব্যস্ত। এমন সময় অনন্যা এসে পেছন থেকে গলায় হাত রাখে। হেই মিস্টার স্মার্ট, খুব মনোযোগ দিয়ে কাজ করছো মনে হচ্ছে। অনন্যা, কিছু দরকার ছিল? স্রেফ কথা বলতে চেয়েছিলাম। তুমি তো সবসময় এত রিজার্ভ থাকো, ভাবলাম আজ একটু ভাঙবো বরফ। আমি আসলে কাজের সময় সিরিয়াস থাকতেই পছন্দ করি। আচ্ছা, তুমি কি সিঙ্গেল? না, আমি সম্পূর্ণরূপে একজনের প্রতি কমিটেড, আর সেই আমার সব। হে লাকি গার্ল, আমি চাইলে তোমার মন নষ্ট করতে পারতাম জানো। রাতের নিস্তব্ধতা ভেঙে তৃষা খালার কাছে আসে। বাড়ির ভেতরটা নিস্তেজ, কিন্তু তৃষার চোখে এক ধরনের আগ্রহ ছিল, এক নতুন সিদ্ধান্তের চেতনা। এই রাতটা তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ রাত হতে চলেছিল। কাঁধে ব্যাগ ঝুলিয়ে মুচকি হাসি দিয়ে সে খালার সামনে এসে দাঁড়ালো। খালার কুমারী চোখে সন্দেহ আর উদ্বেগ মিশেছিল। তৃষা এক গভীর শ্বাস নিল, চুপ করে দাঁড়িয়ে থেকে বলল, খালা, আমি একটা ডিসিশন নিয়েছি। আমি একটা চাকরি করব, নিজের পায়ে দাঁড়াতে চাই। তুমি কি নিশ্চিত তৃষা? এটা একদম অন্যরকম সিদ্ধান্ত।
তুমি তো সব সময় ঘরকন্যা হতে চেয়েছিলে, সংসারী হতে চেয়েছিলে। হ্যাঁ খালা, আমি এই সিদ্ধান্তে একদম নিশ্চিত। সায়নের পাশে দাঁড়াতে চাই, শুধু প্রেমিকা হয়ে নয়, পার্টনার হয়ে। আমাদের সম্পর্ক শুধু অনুভূতি নয়, সেটা বাস্তবও হতে পারে। তিশার কণ্ঠে এক নতুন সাহস, এক নতুন আগ্রহ স্পষ্ট হয়ে উঠেছিল। খালার চোখে প্রথমে কিছুটা অবাক ভাব ছিল, কিন্তু তিশার দৃঢ়তায় তার মুখে কোনো উত্তর ছিল না। কিছুক্ষণের জন্য সে চুপ করে রইল, তিশার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় পরিপূর্ণ চোখে তাকিয়ে। তারপর সে সান্ত্বনা দিয়ে বলল, তৃষা, আমি তোকে বুঝতে পারি। তুই যা চাস তাতে কোনো দোষ নেই, তবে এই পথটা সহজ হবে না। তবে তুই যদি মনে করিস তুই সঠিক পথেই আসিস, তাহলে আমাকে কিছু বলার নেই। খালা, আমি জানি এই পথে বাধা আসবে, কিন্তু আমি আর ভয় পাচ্ছি না। সায়ন যে সাহস দেখিয়েছে, সে যেন আমাকে জীবনের আরেকটি পথ দেখিয়েছে। আমরা যদি দুজন একসাথে এই পথে চলি, তাহলে কোনো বাধাই আমাদের থামাতে পারবে না। তিশার কথা শোনার পর খালা কিছুক্ষণ চুপ করে রইল। তিশার জন্য সে গর্বিত, কিন্তু তার ভিতরে এক অদ্ভুত শঙ্কা ছিল, কিভাবে সেই নতুন পথটি তিশাকে তার আত্মবিশ্বাস দিতে পারবে। তারপর সে এক টুকরো হাসি দিয়ে বলল, তুই যদি সত্যি তোর পছন্দে থাকিস, তবে কেউ তোর পথ রোধ করতে পারবে না। আমি তোকে সব সময় পাশে পাবো তৃষা। শুধু মনে রেখে নিজের পরিচয়টা কখনো হারাস না। তুই যখন নিজের পায়ে দাঁড়াবে, ততই তোর আসল শক্তি দেখতে পাবি। খালা, আমি জানি তুই আমাকে একদম সঠিক পরামর্শ দিচ্ছ। এবার সময় এসেছে নিজেকে প্রমাণ করার। এই জীবনের জন্য আমি সায়নকে চাই, আর সায়নকে পাশে নিয়ে আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই। তিশা নিজের সিদ্ধান্তে অটল ছিল। তার কণ্ঠে যে দৃঢ়তা ছিল, তা কেবল একজন নারী হতে পারে, যে নিজের জন্য, নিজের ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞাবদ্ধ। তার চোখে এক ঝলক আত্মবিশ্বাসের আভা ছিল, আর সে জানতো তার সামনে আরও অনেক চ্যালেঞ্জ আসবে, কিন্তু তার সামনে সেগুলো অতিক্রম করার শক্তি ছিল। খালার অভিভাবকদের ছায়া আর সায়নের প্রেমের শক্তি তাকে সাহস দিচ্ছিল। সেদিন রাতে তিশা একটা নতুন পথে পা রেখেছিল। সে জানতো তার পরবর্তী পদক্ষেপ কেমন হবে, কিভাবে জীবনে বড় সিদ্ধান্তগুলি তার সামনে এসে দাঁড়াবে। কিন্তু সে প্রস্তুত ছিল, কারণ সে জানতো এই সিদ্ধান্ত শুধু তার জীবনের এক নতুন সূচনা, যা সায়নের সাথে আরও গভীর এক বন্ধনে তাকে বেঁধে রাখবে। খালা, আমি আরও শক্তিশালী হব এবার থেকে, নিজের জন্য, সায়নের জন্য, আর আমাদের ভবিষ্যতের জন্য একসাথে এগিয়ে যাব। রাতের শান্তিপূর্ণ পরিবেশ। তিশা তার সিদ্ধান্তে এক নতুন আস্থা নিয়ে বসেছিল। তার পাশে ছিল খালা, আশীর্বাদ, এবং সামনে ছিল তার নিজের শক্তি, যার সাহায্যে সে নতুন দিশায় এগিয়ে যাবে। রাত 10টা। সাবিয়ার ফোন আসে তিশাকে। তুই এখনো সায়নের সাথে কথা বলিসনি? 3 দিন হয়ে গেল, ওকে অফিসে যেতে মানা করে রেখেছিস। খালা সেটা বলেছে, আমি চাইনি ও কষ্ট পাক। আর যদি তোর অনুপস্থিতিতে অন্য কেউ ওর কাছে আসে? ওর ভালোবাসা যদি সত্যি হয়, তাহলে সে শুধু আমারই থাকবে। অফিসে আজ তিশা নেই। অনন্যার চোখে আগুন, আর সায়নকে নিয়ে খেলতে যেন তার ইচ্ছেটা আরও বেড়েছে। সায়ন, তুমি আর কবে অবসর পাবে? আজকে না একসাথে কফিতে যাওয়া? অনন্যা, কাজ শেষ করেই যাব, তবে একা যাব। আমি ভাবছিলাম আজ তোমার তৃষা নেই, আমরা একটু ফান করতে পারি না? আমার ভালোবাসায় ফান শব্দটার কোনো জায়গা নেই, তুমি ভুল জায়গায় চেষ্টা করছো। আমি কখনো হাল ছাড়ি না, আর আমি কখনো বিশ্বাস ভাঙি না। অন্যদিকে তিশা একটা নামি ডিজাইন কোম্পানিতে ইন্টারভিউ দিতে যায়। তার মধ্যে নার্ভাসনেস, কিন্তু চোখে দৃঢ়তা। আপনার অভিজ্ঞতা না থাকলেও আত্মবিশ্বাস আছে, আপনাকে একটা সুযোগ দিচ্ছি। ধন্যবাদ স্যার, আমি প্রমাণ করে দেখাবো আমি উপযুক্ত। বের হয়ে সাবিয়াকে ফোন দেয় তিশা। সাবিহা আমাকে চাকরিটা দিয়েছে। ও মাই গড তৃষা, এখন সায়ানকে একটা চমক দে, আজই দেখা কর। তিশার খালা তখন অফিস বিল্ডিংয়ের গেটের বাইরে অপেক্ষায়, দেখতে চান অনন্যা আর সায়ানের মাঝে কিছু আছে কিনা। মেয়েটা খুব স্মার্ট, কিন্তু সায়ান যদি নিজেকে ধরে রাখতে পারে, আমি নিজেই বিয়ের দিন ঠিক করে দেব।
হঠাৎ খালার চোখ পড়ে। অনন্যা আবার শায়ানের কাঁধে হাত রেখেছে, কিন্তু অনন্যা, আমি বারবার বলে দিয়েছি এই স্পেসটা আমার প্রেমিকার জন্য রিজার্ভ। তুমি জানো, তুমি যা চাও না মেয়েরা সেটাই বেশি পেতে চায়। কিন্তু আমি সেই ছেলে না যে সহজে নড়বে। হঠাৎ পেছনে এক নারী কণ্ঠ। ঠিক বলেছো শায়ান, তুমি কখনো বদলাবে না। তৃষা, তুমি এখানে? আমি জানি খালা তোমাকে পরীক্ষা করছিলেন। আজ আমি সব নিজ চোখে দেখতে চেয়েছিলাম। তো তুমি এই মেয়েটা মিষ্টি দেখতে, কিন্তু একটু অতিরিক্ত কনফিডেন্স না? আত্মবিশ্বাস তখনই আসে যখন পাশে এমন একজন থাকে যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। আমি গর্বিত তুমি আমার জীবন সঙ্গিনী। বিকেলের মিষ্টি আলোয় তিশার শায়ান দাঁড়িয়ে, মাঝখানে তিশার খালা, চোখে তার গভীর দৃষ্টি, ঠোঁটে রহস্যময় হাসি। শায়ান, আজ আমি চোখে দেখেছি তুই কেমন ছেলে। আমার বোনঝি তোকে ভালোবাসে বলেই না তুইও তাকে চোখে চোখে আগলে রাখিস। খালা, আমি তৃষাকে শুধু ভালোবাসি না, আমি ওকে আমার জীবনের মানে করে ফেলেছি। তাহলে তো এখন বিয়ের জন্য আমি প্রস্তুত। আমার আশীর্বাদ থাকলো। খালা, তুমি জানো না তুমি আজ আমাকে কতটা সুখ দিলে। আমি বলেছিলাম না আমাদের গল্পটা মাঝপথে থামবে না। রাত গভীর, শহরের কোলাহল থেমে গিয়ে চারিদিকে ছড়িয়ে পড়েছে নিস্তব্ধতা। শায়ানের ঘরের জানালায় ঝুলে থাকা পর্দা বাতাসে হালকা দুলছে। ঘরে হালকা সোনালি আলো, চারপাশে এক গভীর নরম উত্তাপ। তিশা আস্তে আস্তে পা ফেলে ঘরে ঢুকে। তার পরনে হালকা রঙের সিল্কের শাড়ি, চুল খোলা, ঠোঁটে হালকা গোলাপি ছোঁয়া। শায়ান, আমি আজ কোনো কথা শুনতে চাই না, ব্যাখ্যা নয়, না কোনো যুক্তি। শুধু এই মুহূর্তটা চাই তোমার সঙ্গে, শুধুই তোর। তুই জানিস আজ তুই এমন একটা রূপে দাঁড়িয়ে আছিস, আমার প্রতিটা ধৈর্য একে একে ভেঙে যাচ্ছে। তিশা ধীরে এগিয়ে আসে, তার ঠোঁট শায়ানের কানের কাছে, বলে, আজ আমি শুধু তৃষা নই, আজ আমি তোর প্রতিটা না বলা ভালোবাসা, তোর রাতের অভিমান, দিনের স্বপ্ন, সব আমি। শায়ানের দৃষ্টি নেমে আসে তিশার চোখে, তারপর ঠোঁটে, এরপর ধীরে কোমরে। একটানে তিশাকে নিজের দিকে টেনে নেয়। নিঃশ্বাসে নিঃশ্বাস মিলিয়ে যায়, গভীর তীব্র অনুভূতিময়। আজ আমি তোকে শুধু ছুবো না, তোকে অনুভব করব। আমার প্রতিটা নিঃশ্বাসে তুই থাকবি। আমি চাই তুই আমাকে এমনভাবে ছুঁয়ে দে যেন নিজেকে হারিয়ে ফেলি শুধু তোর ভেতরে। শাড়ির আঁচল পিছলে পড়ে যায় একপাশে। শায়ানের আঙ্গুল ধীরে তিশার পিঠ ছুঁয়ে যায়, নরম অথচ তীব্র। চুলে আঙ্গুল বুলিয়ে সে তিশার মুখ তুলে ধরে, এক গভীর চুমুতে সময় থেমে যায়। তুই জানিস না তোর শরীরের প্রতিটা আবেগ আমাকে কেমন করে মাতাল করে তোলে। তুই আমায় এমন করে ভালোবাস যেভাবে কেউ কাউকে কখনো চায়নি। তাদের দুজনের মধ্যে আর কোনো দূরত্ব থাকলো না। আলোর মতো শরীর জ্বলে উঠল, নিঃশ্বাস ঘন হয়ে উঠল। তারা নিজেদেরকে হারিয়ে ফেল এমন এক ঘন বন্ধনে, যেখানে ভাষা নয়, শুধু অনুভবই কথা বলে। রাত এগিয়ে চলো, বাইরে জ্যোৎস্না জানালার কাছে পড়ে ছড়িয়ে দিচ্ছে রূপালী আবরণ। ঘরের ভেতর ভালোবাসা বেঁচে থাকার প্রমাণ হয়ে বেঁচে আছে। তিশা আর শায়ানের গাঢ় আবেগ, সাহসী প্রেমার একে অপরকে ধরে রাখার প্রতিজ্ঞা। পরের দিন সকালে অনন্যা শায়ানকে অফিসে একা পায়। তুমি ভাবছো এই কাহিনী এখানেই শেষ? তুমি জানো না আমি কি করতে পারি। অনন্যা, তুমি যতই চেষ্টা করো, আমি একটাই কথা বলবো, তৃষাই আমার সব। তুমি চাইলেও আমাদের মধ্যে আসতে পারবে না। তাহলে দেখো কিভাবে তোমার চারপাশে আগুন জ্বালিয়ে দেই। আমার প্রেম পেলে তুমি ভাগ্যবান হতে। এখন আমি বদলা নেব। তুমি যা ইচ্ছা করো, আমি আমার ভালোবাসার পাহারাদার। তুমি হেরে গেছো অনেক আগেই। সকালে তিশা যোগ দিল নতুন একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে। শায়ান নিজে তাকে গাড়িতে তুলে দিয়ে গেল। অফিসে ঢুকে চোখে পড়ল এক হ্যান্ডসাম স্মার্ট যুবক, ফাহিম। তৃষা মেহজাবিন, রাইট? আমি ফাহিম, হেড অফ ক্রিয়েটিভ। তোমার ফাইল আগে দেখেছি, অসাধারণ প্রেজেন্টেশন। থ্যাংক ইউ স্যার, চেষ্টা করব প্রত্যাশা পূরণ করতে। স্যার বাদ দাও, আমি ফাহিমই থাকি। আর তুমি অফিসে এলে যেন আলাদা একটা আলো আসে মনে হচ্ছে। এতটা প্রশংসা পেয়ে আমি কনফিউজড হয়ে যাচ্ছি। সেদিন লাঞ্চ ব্রেকে ফাহিম তিশাকে একসাথে বসতে বলল। তারা গল্প করছিল
শায়নের ফোন এলো। তৃষা, তোমার গলায় অন্যরকম টোন, কে পাশে? অফিস কলিগ ফাহিম, একটু চটপটে টাইপ, কিছু মনে করো না প্লিজ। না কিছু না, তোমার কাজ এনজয় করো। ফোন কেটে রাখার পর শায়নের চোখে ছিল এক অজানা অস্বস্তি। রাতে তৃষা এলো শায়নের বাসায়। আজকের ড্রেস সাদা স্লিভলেস কামিজ, পাতলা ওড়না, চুল খোলা। তুমি কি আজ ইচ্ছে করে আমায় জ্বালাতে চাও? তুমি ঈর্ষান্বিত হচ্ছ কেন? আমি তো শুধু তোমার। কিন্তু ফাহিম তোমার দিকে যেভাবে তাকাচ্ছিল আমার সহ্য হচ্ছে না। তাহলে আমাকে এতটা ভালোবাসো? আমি তোমার গায়ের গন্ধ পর্যন্ত অন্য কারোর মধ্যে সহ্য করতে পারবো না। আমি শুধু তোমারই থাকবো আজকের রাতও। ওরা চুমুতে ঢেকে দিল রাত। তৃষা শায়নের বুকে মাথা রেখে আমায় এমন করে ছুঁয়ো যেন কাল নেই। আমি তোমায় আজ শেষ করে ফেলতে চাই আমার ভালোবাসায়। বলো। সিল্কের কামিজ একপাশে গড়িয়ে পড়ে, ঠোঁটে ঠোঁট, আঙ্গুলে বুকে রেখা আঁকা। রাতটা আবারও ভালোবাসায় পুড়ে উঠল। অন্যদিকে অনন্যা অন্ধকার ঘরে বসে ছবি দেখছে, তৃষা ও শায়নের ঘনিষ্ঠ ছবি। এই সম্পর্ক যদি টিকে যায় তাহলে অনন্যা বলে কেউ ছিল না সেটা প্রমাণ হবে। আমি এবার সত্যি ওদের শেষ করে দেব। তুমি এত নিচুতে নামছো? না, আমি শুধু আমার অধিকার ফেরত আনছি। ও যদি আজ আমার না হয় তাহলে কারো না হোক। দুপুরে বিরতিতে তৃষা অফিসের করিডোরে দাঁড়িয়ে কফি খাচ্ছিল। আচমকা পাশে এসে দাঁড়ালো ফাহিম। তুমি জানো আমি তোমার প্রতি দুর্বল হয়ে পড়ছি। মানে? আমার মনে হয় না তুমি শুধু একটা সহকর্মী, তুমি আলাদা। আমি চাই তুমি আমার গার্লফ্রেন্ড হও। ফাহিম, আমি এমন কিছু ভাবিনি। আমি কমিটেড একজনকে নিয়ে। জানি সায়ান, কিন্তু তুমি কি নিশ্চিত সে তোমাকে পুরোপুরি ভালোবাসে? আমি তোমাকে সম্মান করেই বলছি, আমি তোমার পাশে থাকতে চাই। আমি এখন কাজ নিয়ে ব্যস্ত, দয়া করে এমন কথা আর বলো না। তৃষা মুখ ফিরিয়ে চলে গেল, কিন্তু ফাহিমের চোখে ছিল একরাশ গোজামিল হাসি। সন্ধ্যায় তৃষা এলো শায়নের বাসায়, চোখে মুখে অস্থিরতা। চ্যান বুঝে ফেল কিছু একটা ঘটেছে। কি হয়েছে, কেউ কিছু বলেছে? না তেমন কিছু না। তুমি আমার চোখে চোখ রাখো না কেন? অফিসে কিছু হয়েছে? ফাহিম প্রপোজ করেছিল, কিন্তু আমি ওকে না বলেছি। তুমি এতক্ষণ আমাকে বলনি কেন? তুমি কি দ্বিধায় ছিলে? না, আমি তো তোমাকেই ভালোবাসি। তবে এমন করে লুকাবে কেন? তোমার ভালোবাসার জায়গায় কাউকে ঢুকতে দেব না, বিশ্বাস করো, আমি শুধু তোমার। শায়ন কোনো কথা বলল না। তৃষার ঠোঁটে ঠোঁট রাখলো শুধু, কিন্তু ভেতরে একটা আগুন জ্বলেই থাকলো। অন্যদিকে অনন্যা ফোন করলো ফাহিমকে। শুনেছি তুমি তৃষাকে পছন্দ করো। হ্যাঁ, কিন্তু সে তো কমিটেড। যদি আমি বলি তোমার জন্য আমি একটা রাস্তা খুলে দিতে পারি? তুমি কে? আমি সেই মানুষ যে তৃষাকে সরিয়ে তোমার জায়গা বসাতে পারি। আর কি চাই তোমার? শুধু সহযোগিতা, আর কিছু নয়। সায়ান আর তৃষার সম্পর্কে ভেঙে গেলে তোমার সুযোগ তৈরি হবে, আর আমার প্রতিশোধ পূর্ণ হবে। তুমি ভয়ানক মেয়ে, আমি তোমার প্ল্যানে আছি। ফোন কেটে যাওয়ার পর অনন্যা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলল, এবার দেখো তৃষা, তুমি কিভাবে আমার খেলায় জড়িয়ে পড়ো। অফিসে ছড়ালো স্ক্যান্ডাল। তৃষার মাথায় বাজ। সকালটা স্বাভাবিকভাবে শুরু হয়েছিল, কিন্তু হঠাৎ অফিসের ক্যান্টিনে ছড়াতে শুরু করলো একটা গুজব। তৃষা নাকি বসের সাথে রিলেশনশিপে জড়িয়েছে। সবাই ফিসফিস করতে লাগলো। তৃষা, তুমি কি সত্যিই বসের সাথে এমন কিছু? কি বলছো এসব? বাজে কথা কোথা থেকে শুনলে? সবাই বলছে অফিসের সিসিটিভি থেকে নাকি ছবি লিক হয়েছে। এটা মিথ্যে, আমি কিছুই করিনি। কে এমন করছে? তৃষার মাথায় যেন ঘূর্ণি বয়ে গেল। সে বুঝলো কেউ ইচ্ছে করে তাকে বদনাম করার জন্য পেছন থেকে খেলছে। সেন অফিসে নাকি বাসে বসেছিল, হঠাৎ তার ইনবক্সে আসে কিছু ছবি। তৃষা বসের কেবিনে হাত ছোঁয়া ছুঁই। সে কিছু না ভেবে ফোন করলো তৃষাকে। এটাই তোমার ভালোবাসা? তুমি আমাকে ঠকালে? বিশ্বাস করো, আমি কিছু করিনি। এগুলো কেউ ইচ্ছে করে ছড়াচ্ছে। এমন ছবি কি হাওয়ায় উঠে আসে? আমি তোর প্রেমিক, প্রিয়জন। আমার কথা বিশ্বাস না করে ছবির কথা বিশ্বাস করলি?
আমার মাথা কাজ করছে না এখন, আমাকে একটু সময় দে। তিশা ফোন কেটে কান্নায় ভেঙে পড়ল। মনে মনে কেবল একটাই প্রশ্ন, কে এমন করছে? অন্যদিকে অনন্যা আর ফাহিম এক ক্যাফেতে বসে হাঁটছিল। ছবি ফটোশপ করেছো অসাধারণ। তিশার মুখের ভাবটাই বদলে দিয়েছো। আমি চাই সায়ান তিশার উপর সন্দেহ করুক, আর তুমি তখন ওর সাপোর্টে গিয়ে ওর ভরসার জায়গা হয়ে উঠবে। বুঝেছি, তুমি চাইছো ওদের সম্পর্ক ভেঙে যাক, আমি তিশার পাশে গিয়ে যেন নায়ক হয়ে উঠি। ঠিক তাই, তুমি আমার প্ল্যানে থাকো, তিশা তোমার হয়ে যাবে। অনন্যার মুখে তৃপ্তির হাসি, কিন্তু ও জানে না এই খেলায় কে যে শেষ হাসি হাসবে তা এখনো অনিশ্চিত। তিশা বারান্দায় বসে, চুল এলোমেলো, চোখে লাল সুচ জল, বারবার মোবাইল স্ক্রিনে সায়ানের নাম দেখে কিন্তু কল দেয় না। সায়ান, তুই বিশ্বাস করলি না, একটি বারও না। এইভাবে কিভাবে ভুল বুঝলি? তোর ভালোবাসা কি এতটাই ঠুনকো ছিল? এক ছবি দেখি সব শেষ। হঠাৎ দরজায় টোকা। তৃষা, আমি ফাহিম, দরজা খুলবে একটু? এখন না ফাহিম, প্লিজ। তুই একা একা কাঁদিস জানিস, দরজা না খুললেও চলবে। শুধু এইটুকু জানিস, আমি তোর পাশে আছি। কেউ যদি তোর নামে ষড়যন্ত্র করে তাকে আমি ছাড়বো না। তুই বিশ্বাস করিস আমাকে? অন্ধভাবে, কারণ তুই তৃষা, যাকে আমি কাছ থেকে চিনি। তিশার বুকটা কেঁপে উঠল। যাকে সে ভালোবাসে সে সন্দেহ করে, আর যে শুধু বন্ধু ছিল সে নিঃস্বার্থ পাশে থাকে। শান বিছানায় শুয়ে আছে, তার চারপাশে তিশার পুরনো ছবি ছড়িয়ে ছিটিয়ে, চোখে অবিশ্বাস আর অনুশোচনার ছায়া। তৃষা তো এমন না, ওর চোখের দিকে তাকালেই বোঝা যেত সব। আমি কেন সন্দেহ করলাম? ছবি তো ফেকও হতে পারে, ফাহিমও কিছু একটা করছে না তো? শায়নের হৃদয়ে দ্বন্দ্ব, ভালোবাসা ও সন্দেহের মাঝে ঝড় বইছে। অনন্যা এখনও থেমেনি। সে ফাহিমকে একটা ভিডিও ক্লিপ পাঠায়, যাতে তিশা ও বসের কথোপকথন কেটে চেটে এমনভাবে দেখানো হয়েছে যেন খুব ঘনিষ্ঠ কিছু ছিল। সায়ান যখন এটা দেখবে তখন আর কোনো সন্দেহ থাকবে না, তিশা এবার তোকে হারাতেই হবে। ফাহিম তিশাকে ডেকে আনে তার ঘরে। মোবাইলে ভিডিও চালায়, যেখানে তিশা আর বসের কথাবার্তা এডিট করে এমনভাবে বানানো হয়েছে যেন তিশা বসের সাথে সম্পর্ক রাখে। এটা তো সেদিনের ভিডিও, কিন্তু এসব কথাবার্তা তো আমরা বলিনি। অডিও স্পষ্ট শুন, তোর গলায় গ্যাপ আছে, স্পিচ ফ্লো বদলে গেছে। এটা এডিটেড। কে কে করলো এসব? কার এত সাহস? কার কাজ তা এখনো জানি না, তবে কেউ খুবই চালাক, প্ল্যান করে করেছে। সায়ানও বুঝতে পারলো না এটা এডিটেড? ও এখন খুব ভেঙে পড়েছে, হয়তো দিশেহারা হয়ে যাচ্ছে। অনন্যা শায়নকে ভিডিও ক্লিপ পাঠায়। শায়ন ক্লিপ দেখে স্তব্ধ হয়ে যায়। না না, এটা হতে পারে না, তৃষা এমন না। দেখছো তো, তোর চোখের সামনে প্রমাণ আছে। তুমি এটা কোথা থেকে পেলে? অফিসে একজন আমাকে পাঠিয়েছে, সবাই বলাবলি করছিল। তৃষা এমন করতেই পারে না, হয়তো ভিডিওটা। বিশ্বাস না হলে আরেকবার দেখে নাও, আমি তো তোমার মঙ্গলই চাই। তিশা ল্যাপটপে বসে ভিডিওটা অনেকবার রিওয়াইন্ড করে দেখে। এডিট স্পষ্ট। সায়ান যদি আমায় ভালোবাসে ও ঠিক বুঝবে। আমি সাহায্য করব, ভিডিও কোন আইপি থেকে আপলোড হয়েছে সেটা খুঁজে বের করি। আর যদি দেখি এর পেছনে অনন্যা আছে, তাহলে আমি নিজে তার মুখোশ খুলব। তিশা আর ফাহিম রাতভর ঘেটে ভিডিওটা বিশ্লেষণ করে। এরপর ফাহিম তার পুরনো হ্যাকার বন্ধুকে ফোন দেয় রাফি। রাফি ভাই, একটা ভয়ানক ভিডিও এডিট করে ইন্টারনেটে ছেড়েছে কেউ, তুই কি পারবি সোর্স বের করতে? ভাই তুই বললি মানে বের হবেই, ভিডিওর লিঙ্কটা পাঠা। প্লিজ ভাইয়া, এটা আমার জীবনের প্রশ্ন, আমি নির্দোষ। আপু, আপনার চোখের কাটা কেউ যদি বানায় তাকে আমরা ব্ল্যাক হলেও খুঁজে আনবো। কয়েক মিনিটের মধ্যে রাফি জানায় ভিডিওটি এক নাম না জানা আইডি, জিমেল আইডি থেকে আপলোড করা হয়েছে, যার লোকেশন ট্রেস হয়েছে অনন্যার বাসা থেকে। অন্যদিকে শায়ন বারবার ভিডিওটা দেখে, কিন্তু মনের মধ্যে এখন প্রশ্ন, এডিটেড কিনা, কেমন যেন লাগছে। তৃষার চোখে আমি কখনো মিথ্যে দেখিনি। তাহলে তখনই ফাহিম তার বাসায় আসে, হাতে প্রিন্ট করা লোকেশন রিপোর্ট। ভাই, এই রিপোর্টটা দেখেন, ভিডিওটা কোথা থেকে আপলোড হয়েছে? অনন্যার বাসা। তাই ভাবি না, এতদিন আপনি যাকে ভালোবাসা থেকে দূরে রাখলেন
সেই মেয়েই আপনাকে বাঁচাতে চাইছে। আমি আমি কি করলাম তৃষার সাথে? তৃষা অফিসে যায়। অনন্যাকে চেয়ারে বসে দেখে যেন কিছু হয়নি এমন ভঙ্গিমায়। অনন্যা আপু, খুব সুন্দর এডিটিং করেন আপনি। কি বলছো তিশা? তৃষা ফোনে ভিডিওর লোকেশন রিপোর্ট দেখায়। এটা দেখুন, এখান থেকে আপলোড হয়েছে। এটা এটা তো আপনার বাসা। আপনার মুখোশ এবার খসে পড়বে। আর আমার সায়ান, সে সত্যি জানতে পেরেছে সবকিছু। তৃষা অফিস থেকে ফেরার পর দরজার সামনে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে দরজা খুলতেই সামনে সায়ান, চোখে অনুশোচনা, হাতে ফুল। তৃষা, আমি জানি আমি ভয়ানক ভুল করেছি। তোর চোখের জল আজ আমার বুকটা ছিন্ন ভিন্ন করে দিয়েছে। এত সহজে ভুলগুলো শুধরে ফেলা যায় সায়ান? আমার প্রতি বিশ্বাসটুকুও রাখুনি তুমি। আমি পাগলের মতো ভালোবাসি তোরে, তাই হিংসায় সন্দেহে অন্ধ হয়ে গিয়েছিলাম, কিন্তু এখন সব বুঝি। তোকে ছাড়া আমি অসম্পূর্ণ। বিশ্বাসটা ফিরিয়ে আনতে সময় লাগবে সায়ান, কিন্তু ভালোবাসাটা কখনো কমেনি। তাহলে একটা সুযোগ দে, আমি জীবন দিয়ে প্রমাণ করব তোকে ছাড়া আমি কিছু না। অন্যদিকে অনন্যা বিছানায় বসে কাঁদছে। হঠাৎ ফাহিম গিয়ে সামনে দাঁড়ায়। অনন্যা আপু, আপনি এমন করলেন কেন? আপনি তো আমার সৎ সাহসী ভাবী ছিলেন। আমি ভালোবাসতাম সায়ানকে। তাকে হারাবো বলে এত নিচে নেমে গেছি। এখন তিশাকে ঘৃণা হচ্ছে, এখন নিজেকে ঘৃণা হচ্ছে। আপনি যা করেছেন তাতে আপনার ঘৃণা পাওয়ার অধিকার আছে, কিন্তু আমি আপনাকে একটুখানি সুযোগ দিতে চাই। সুযোগ? তৃষার সামনে আপনি নিজের কৃতকর্ম স্বীকার করেন, বাকি জীবনটা ভালো একজন মানুষ হয়ে কাটান। রাফি হঠাৎ তৃষাকে ফোন করে। আপু, একটা ব্যাপার জানাতে বলে গিয়েছিলাম। ভিডিওটা আপলোডের ঠিক আগে কেউ বাইরে থেকে রিমোটলি এডিট করেছে। মানে অনন্যা আপু একা ছিল না? ঠিক ধরেছেন, আরেকজন আছে, সে আপনাদের খুব কাছের কেউ। কে? নাম এখনো ক্লিয়ার না, তবে ডাটা ডিকোড করলে শিগগিরই বের হবে। অনেকটা কষ্টের পরে আবারও তৃষা আসেন একসাথে। তৃষার বাসার সাথে তারা দুজনেই বসে আছে। চারপাশে হালকা বাতাস আর চাঁদের আলো। তুই জানিস, আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে তুই আমার পাশে বসে আছিস। আমি নিজেও অবাক, কিন্তু ভালোবাসা সব ভুল ক্ষমা করে দেয় একদিন। তোকে হারানোর ভয়টা আমাকে শেষ করে দিয়েছিল তৃষা। এখন আর কোনো ভয় নেই, কিন্তু আজকের রাতটা যদি থেমে যেত। থেমে যাবে যদি তুই চাস। তুই থাকলে সময়ও আমার আয়ত্তে চলে আসবে। চলো আমার রুমে চলো। এই ছাদের বাতাসে কথা যতটা বলা যায়, শরীর তার চেয়ে অনেক বেশি চায়। আমার তৃষা, আজ তোকে এমন করে জড়িয়ে ধরবো যেন পুরনো প্রতিটা কষ্ট নিঃশ্বাস হয়ে যায়। তৃষা শানকে টেনে নিয়ে যায় রুমে। দরজা বন্ধ হয়ে বাতিটা নিভে যায়, শুধু নিঃশ্বাসের শব্দ আর ভালোবাসার গুঞ্জন। আমার গায়ের প্রতিটা স্পর্শে তুই চেনা থাকিস। আজ আমি চাই আমার শরীর তোর ছায়া হয়ে যাক। আজ রাতটা শুধু আমাদের। আমার ঠোঁট দিয়ে তোর প্রতিটা অনুযোগ মুছে ফেলবো। পরদিন সকালবেলা রাফি ভিডিও এডিটের সব ডাটা রিভার্স করে ফাহিমকে কল করে। ভাইয়া, সব বের করে ফেলেছি। ভিডিও মডিফাই করেছে যে লোকটা, তার নাম রায়হান। রায়হান? এ তো আমাদের মায়ের ভাইয়ের ছেলে, কিভাবে পারলো? পিছনে বড় ষড়যন্ত্র আছে ভাইয়া। টাকা নিয়েছে অন্যরা আপুর হয়ে। সব প্রমাণ দিয়ে দে, ওর মুখোশ খুলতে হবে। অনন্যা একা বসে আয়নার দিকে তাকিয়ে নিজের চোখে নিজেকেই চিনতে পারছে না। আমি এত নিচে নেমে গেলাম। সায়ান তিশার ভালোবাসার মাঝে আমি এক কাটা হয়ে দাঁড়ালাম। এখনো সময় আছে আপু, সব ঠিক হয়ে যাবে। আর কি কেউ বিশ্বাস করবে আমাকে? যদি সত্যি বলতে চাস আমি পাশে থাকবো। সকালবেলা তিশার ভাই মিলে রায়হানকে এক ফাঁকা কফি শপে ডেকে পাঠায়। রায়হান, তোকে ডেকেছি কারণ সত্য জানি আমরা। কি বলছো? বেশি অভিনয় করিস না। যে ভিডিও দিয়ে আমার জীবন নষ্ট হতে বসেছিল সেটা তুই এডিট করেছিস। হ্যাঁ, আমি করেছি। অনন্যা আপুকে বলেছি, টাকা দিয়েছি। ধিক তোকে, নিজের ভাইয়ের মেয়ের জীবন নিয়ে খেললি। ভুল করেছি। আমার বাড়ির চিকিৎসার খরচ ছিল, কিন্তু আমি অনন্যা আপুকে বলেছিলাম ভুয়া ভিডিও বানাতে চাই না। এখন না বলিস, কিছু যায় আসে না।
তুই পুলিশের কাছে যাবি, না হলে আমি যাব। আমি যাব, আমি সব বলবো। রায়নের মুখ খোলার পরে অনন্যাকে সরাসরি ফাহিমের সামনে নিয়ে আসা হয়। চারপাশে ভারী নীরবতা। আমি ভুল করেছি, আমি বুঝিনি আমি কার ক্ষতি করেছি। তুমি বুঝেছিলে, তবুও করেছিলে। আমি তোকে ভালোবাসছিলাম সায়ান, কিন্তু তুই শুধু টিশার্ট ছিলি। এখন এসব বলা বৃথা, সব স্বীকার কর, তাহলে অন্তত সম্মান থাকবে কিছুটা। আমি করব, আমি পুলিশের কাছে যাব। 3 দিন পর তিশা আর শান প্ল্যান করে একটা পাহাড়ি রিসোর্টে যাবে। দুজনে চাই একটু নিজেদের মতো সময় কাটাতে। জানিস, আমি এখন বুঝি সময় কত দামি। আমি তোকে এক মুহূর্তের জন্য হারাতে চাই না, তাই এবার শুধুই আমরা। পাহাড়, ঠান্ডা আর আমার বুকের স্পর্শ তুই কিভাবে সামলাবি? সামলাবো না, তোর শরীরের প্রতিটা গন্ধ, প্রতিটা স্পর্শ আজ আমার করে নিব। আজ রাতে আমাদের মধ্যে শুধু চাদর থাকবে, আর বাকিটা হবে তোমার পাগলপানা। আজ তোর ঠোঁটে এমন দাগ রাখবো যেটা আয়নাতেও লুকাতে পারবি না। রাত গভীর হতে থাকে। পাহাড়ি বাতাসে তাদের নিঃশ্বাস গরম হয়ে ওঠে। তিশার শরীর শানের বুকের মাঝে ঢুকে পড়ে। আর একটা রাত তাদের হয়ে যায় একান্ত। ভোরের আলো পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে ঘরে ঢুকে পড়ে। তিশা এখনও শানের বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। জান, তোকে ছাড়াই সকালটাও পানসে লাগে। তুই আমার শরীরটাকে যে ভালোবাসিস সেটা আমি প্রতিটা রাতেই টের পাই। শুধু শরীর না, মনও। তবে শরীরটা তো বেশিই মিষ্টি। মিষ্টি? কাল রাতে তো আমিই বেশি কামড় খেয়েছি। আজ রাতে সেই হিসাব উল্টে যাবে। তারা হেসে ওঠে, কিন্তু তাদের ভালোবাসার গন্ধে ভরা এই ঘরে কেউ একজন খুব নীরবে ছায়া ফেলছে। রিসোর্টের লবিতে একজন লোক ঘুরে বেড়াচ্ছে, চোখে কালো চশমা, গলায় সোনার চেইন। সে তিশার ছবি ফোনে দেখে বারবার তাকাচ্ছে। ভাই, আপনি কি রুম বুক করতে চান? একটা ভিআইপি রুম দাও। আর হ্যাঁ, ওই 202 রুমে কে আছে? ওটা তো সায়ান সাহেব আর তার স্ত্রী নিয়েছেন। সায়ান, তোকে আজ আমি ভুলতে দিইনি, এবার আমার পালা। বিকেলে হঠাৎ পাহাড়ের বৃষ্টি নামে। তিশা আর শান বেলকনিতে দাঁড়িয়ে ভিজছে। এই ঠান্ডায় যদি তুই গা ঘেঁষে না দাঁড়াস তাহলে কেঁপে যাব। আমি তো চাই তুই কাঁপিস, তারপর আমি তোকে আগলে রাখি। তোর গায়ের তাপ আমার শাড়ির ভেতরে ঢুকে যাচ্ছে। শুধু শাড়ি না, আমি আজ তোর সমস্ত কিছু ভিজিয়ে দেব। এখন যদি কেউ দেখে? পাহাড়, মেঘ আর বৃষ্টি ছাড়া কেউ নেই। আর তোর গলায় চুমু খেতে আমার আজ খুব ইচ্ছে করছে। শানের ঠোঁট তিশার গলার ভাঁজে ডুবে যায়, হাতটা শাড়ির আঁচলে নিচে। আর তিশা নিঃশ্বাসে ডুবে যেতে থাকে। সেই মুহূর্তে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা রুদ্রতাদের রোমাঞ্চ দেখছে চোখে জ্বালা নিয়ে। এই মেয়েটার জন্য তোকে ভাঙবো সায়ান, ঠিক তখনই যখন তুই ওকে ভালোবাসার চূড়ায় তুলবি। বিকেলের পর শায়ান যখন বাইরে পাহাড়ি ট্রেইলে হাঁটতে গেছে, রিসোর্টে কিছু একটা ঘটবার অপেক্ষা করছে। ভাই, মেয়েটার পুরো ফিগার দেখা যাচ্ছে, একবার দেখলে পাগল হয়ে যাবেন। ছবি পাঠা, আমি বলেছি এই মেয়েটার মান সম্মান শেষ করে দিতে হবে। আমি আজ রাতেই ওর উপর হাত রাখবো, তারপর ওই সায়ানকে সব দেখাবো। তিশা শাওনিতে বাথরুমে ঢুকেছে। লাল তোয়ালে গায়ে জড়িয়ে আয়নার সামনে দাঁড়াতে বাথরুমের দরজার হ্যান্ডেল ধীরে ধীরে ঘোরে। সায়ান আবার আমাকে ভয় দেখাতে আসছে। হ্যান্ডেল পুরোটা ঘোরে, দরজা ধীরে ধীরে খুলে যায়। একজোড়া অপরিচিত চোখ তাকিয়ে আছে ভেতরে। কে সায়ান? তুই? বাচ্চাও কেউ আছো? ঠিক তখনই দরজার বাইরে শায়ানের পায়ের শব্দ। দরজা ঠেলে সে ঢুকে পড়ে। তুই? রুদ্র? ভাই, ভুল বুঝছো, আমি। তুই আমার বউয়ের উপর হাত তোলার চেষ্টা করিস, তোকে আজ মেরে ফেলবো। প্লিজ মেরে ফেলিস না, আমি ঠিক আছি। তুই কি জানিস ওকে ছুতে গেলে আমি কেমন জানোয়ার হতে পারি? রিসোর্ট কর্তৃপক্ষ এসে রুদ্রকে ধরে ফেলে। রনি ওর ব্যাগ থেকে মেয়েদের গোপনে তোলা ছবি উদ্ধার করে। এই লোকটা অনেক মেয়ে নামে বদনাম করে ফেলেছে ভাই। পুলিশে দাও, আমি নিজে কেস চালাবো। আজ যদি তুই না থাকতে আমি শেষ হয়ে যেতাম। আমি তোকে শেষ হতে দেব না কখনো, তুই শুধু আমার। রিসোর্টের ভয়ঙ্কর রাত পার করে শায়ান আর তিশা গাড়িতে চড়ে শহরের পথে। তৃষা, তোকে কিছু বলি?
বলো, আজ তোর জন্য আমি বেঁচে গেছি। শুধু বেঁচে না, আমার মাঝে তুই আরও গভীরভাবে ঢুকে গেছিস। মনে হচ্ছে তোকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। তাহলে কি এখন আমিই তোর নিঃশ্বাস? তুই আমার সর্বনাশ। গাড়ি থামতেই তিশা ছুটে বাড়ির ভেতর। দেখা যায় তিশার মা জিনাত বেডে শুয়ে আছে, কপালে ঠান্ডা পানি দিচ্ছে কাজলে মেয়ে। মা, মা কি হয়েছে তোমার? তুই আসবি বলেই যেন শরীরটা হঠাৎ করে ভেঙে পড়লো। আন্টি, আমি ডাক্তারের সাথে যোগাযোগ করছি। কপালে ঠান্ডা পানি দিচ্ছে কাজের মেয়ে। তিশা চোখে জল নিয়ে মায়ের পাশে বসে। জিনাত চোখ বন্ধ করে বলে যেতে থাকেন। না বাবা, ডাক্তার নয়, একটা সত্য তোকে বলতে চাই। তোর বাবা সে শুধু ব্যবসায়ী ছিল না, ও ছিল এক নিষ্ঠুর পুরুষ। রঞ্জিত ছিল ওর সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। কিন্তু কি মা? রঞ্জিত এক রাতে আমার গায়ে হাত তুলেছিল। তোর বাবা চুপ ছিল। আমি সেই রাতের পর থেকে ওদের উপর ভরসা করতে পারিনি। এই রণজিৎ কাকা, যাকে এখন সবাই সম্মানিত বলে? জিনাত চোখ বন্ধ করে বলে যেতে থাকেন। হঠাৎ শায়নের ফোন বেজে ওঠে। স্ক্রিনের নাম রণজিৎ কাকা। হ্যাঁ কাকা। বেশি জ্ঞান দিচ্ছিস আজকাল। মেয়েটা পাশে থাকলে তোর ব্যবসা ভবিষ্যৎ সব শেষ করে দিবে। আপনি ভুলে গেছেন আমি এখন আর আগের মতো নরম না। ভুলে যাবি না, মনে রাখিস মেয়েটা শুধু তোর না, ও আমার। আর ওর সম্মান রক্ষার জন্য যদি দরকার পড়ে আমি আপনার মুখোশ খুলে দিতেও রাজি। গভীর রাতে বাড়ির সামনে একটি গাড়ি থামে। দরজায় বেল বাজে। তিশা দরজা খুলতে সামনে দাঁড়িয়ে ফাহিম। ফাহিম, তুই এখানে? তুমি কি জানো তোমার জন্য কারা জীবন দিতে রাজি? তুই এসেছিস আবার গুন্ডাগিরি করতে? না রে ভাই, আজকে আমি তৃষার জন্য এসেছি। কারণ রণজিৎ কাকার কুনজরে পড়ে আছে ও। আমি আর বিশ্বাস করি না তোদের কাউকে। তোদের জন্যই আজ মা বিছানায়। ফাহিম, তুই যদি সত্যি সাহায্য করতে চাস তাহলে প্রমাণ দে। ওর বিরুদ্ধে যা জানিস সব দে। রণজিৎ কাকার একটা ভিডিও আছে আমার কাছে, ওর আসল মুখোশ। সবাই স্তব্ধ। তিশার চোখে কৌতূহল আর ভয় একসাথে। রাতে শায়ন আর তিশা একসাথে বসে থাকে বারান্দায়। হালকা ঠান্ডা বাতাসে তিশা শায়নের কাঁধে মাথা রাখে। তুই আজকাল অনেক বদলে গেছিস শায়ান। আগের মতো বোকা আর সরল নেই। বদলাতে হয়েছে। তোকে রক্ষা করার জন্য নিজেকে তৈরি করতে হয়েছে যুদ্ধের জন্য। আমার একটা কথা শুনবি? বল। যদি কখনো তুই হেরে যাস আমি তোর পাশে থাকবো, আর যদি তুই জিতে যাস তোকে আর কখনো একা থাকতে দেব না। আমি আজই প্রমিস করছি, তোকে আর কেউ স্পর্শ করতে পারবে না। তুই আমার, তুই শুধু আমার। আমি জানি, আর এই জানাটাই আমাকে তোর দিকে টানে বারবার। ওরা একে অপরকে জড়িয়ে ধরে আর চাঁদের আলোয় স্পষ্ট হয়। এবার যুদ্ধ হবে সম্মানের, ভালোবাসার এক জ্বলন্ত প্রতিশোধের। সকালে আলো ভালোবাসা নয়, আতঙ্কের বার্তা নিয়ে আসে। হঠাৎ বাড়ির সামনে পুলিশ জিপ থামে। সায়ান আহমেদ, আপনি কোথায়? আমাদের সঙ্গে থানায় যেতে হবে। না, আমার শায়ান কোনো অন্যায় করেনি। আমি আছি। কিন্তু অভিযোগ কি? অপহরণ, হুমকি, ভিডিও ব্ল্যাকমেইলের অভিযোগ আছে আপনার বিরুদ্ধে। মিথ্যা, সব মিথ্যা। রণজিৎ কাকার বিরুদ্ধে প্রমাণ আমি নিজের হাতে তুলে দিচ্ছি। তো প্রমাণ দিন, দেখিয়ে দিন। যদি সত্যি হয় আমরাও আইন মোতাবেক ব্যবস্থা নেব। ফাইম নিজের ফোন থেকে একটি ভিডিও চালায়। ভিডিওতে রণজিৎ কাকার গোপন ক্যামেরায় তোলা হুমকি আর কুপ্রস্তাব স্পষ্ট শোনা যায়। এই তো অন্য গল্প, এবার আসল খেলা শুরু হবে। সন্ধ্যাবেলায় বাড়ির ছাদে বসে আছে তিশা আর শায়ন। চারপাশে নীরবতা আর দুজনের চোখে শান্তি। আজকে যদি তুই আমার পাশে না থাকতি আমি হয়তো হেরে যেতাম। তুই তো আমার সাহস, আমি বরং তোর ভরসায় লড়ছি। আমি চাই এই যুদ্ধ শেষ হলে তুই শুধু আমার হও, চিরদিনের জন্য। আমি তো তোরই তৃষা, তোকে নিয়ে একটা নতুন জীবন শুরু করতে চাই। তবে শুরু কর এই মুহূর্ত থেকে। দুপুরে ঝলমলে রোদে থানার ভেতরে উত্তেজনায় পারদ চড়েছে। শায়ন আর তিশা মুখোমুখি রণজিৎ কাকার। তোরা কি ভাবছিস এই কয়েকটা ভিডিও আর কথার উপর আমাকে ধরবি? তুমি যা করেছো তার জন্য জেলে পচে মরাটাই যথেষ্ট হবে না? তুমি একটা পরিবার ধ্বংস করতে চেয়েছিলে, আর এখন মুখোশ পরে নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছো।
তোদের এই নাটক বেশ জমেছে, কিন্তু খেলা তো আমি অনেক আগেই শুরু করেছিলাম। আমরা সব প্রমাণ পেয়ে গেছি, তোকে আদালতে দাঁড়াতে হবে রঞ্জিত। এখনো সব শেষ হয়নি। যারা আমার হয়ে কাজ করে তারা চুপ করে থাকবে না। রাতে বাড়ির সামনে একটা বাইক এসে দাঁড়ায়। হেলমেট পরে দুজন লোক বেরিয়ে আসে, রবিন আর জামাল। তুই নিশ্চিত এখানেই তৃষা আর সায়ান থাকছে? হ্যাঁ ভাই, আজ রাতেই ওদের শেষ করে দেই। রণজিৎ স্যারকে কেউ অপমান করলে তার ফল তো দিতেই হবে। শায়ন সাদের পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। হঠাৎ নিচে কিছু আওয়াজে চমকে ওঠে। কে ওখানে? মোর শালা। সায়ান পেছনে দেখো। শায়ন দ্রুত ঘুরে দাঁড়িয়ে রবিনের হাত চেপে ধরে ফেলে। একটা ঘুষি মারতে রবিন মাটিতে পড়ে যায়। এক হাতে দুইজন সামলাতে পারবি না শালা। তৃষা নিচে ছুটে আসে, আর তখনই পুলিশের জিপ এসে সামনে দাঁড়ায়। এসআই মঞ্জুর পিস্তল বের করে চিৎকার করে, হ্যান্ডস আপ! একটু নড়াচড়া করলে গুলি করব। রবিন আর জামাল ধরা পড়ে যায়। রণজিতের খেলা এবার সত্যি শেষ হতে চলেছে। সকালবেলা আদালতের সামনে মিডিয়ার পুলিশের ভিড়। রণজিৎ কাকাকে হাতকড়া পরানো অবস্থায় আনা হচ্ছে। পাশে শায়ন, তৃষা আর এসআই মঞ্জুর দাঁড়িয়ে। সায়ন, তুই ভাবিস এই কোর্ট আমাকে শাস্তি দেবে? আমি এখান থেকেও ফিরে আসব। তুমি যেখানেই যাও একদিন না একদিন অন্যায় থামে। তুমি আমার বাবার মৃত্যুর জন্য দায়ী, এখন তুমিই জবাব দেবে। তুমি শুধু একজন খুনি নও, তুমি একজন বিশ্বাসঘাতক, পরিবারের নামে কলঙ্ক। আমরা যথেষ্ট প্রমাণ জমা দিয়েছি, এবার সত্যিই তোমার সময় শেষ রঞ্জিত। আদালতের ভেতর শুরু হয় শুনানি। রণজিৎ কাকা প্রথমে সব অস্বীকার করে, কিন্তু ভিডিও প্রমাণ ও রবিন জামালের জবানবন্দিতে সব উন্মোচিত হয়। আমি ভুল করেছি। আদালত তোমাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করলো। শায়না তৃষা বাসে ফিরেছে। তৃষার মুখে হাসি, শায়নের চোখে অদ্ভুত প্রশান্তি। বাড়ির গেটে এক পরিচিত মুখ অপেক্ষা করছে শায়নের মা শান্তি। আমার ছেলে, আমি জানতাম তুই ঠিকই একদিন সত্যি প্রতিষ্ঠা করবি। খালা, আজ আপনি থাকবেন না, তাহলে এই বিজয় পূর্ণ হবে না। ঘরে ঢুকতেই তৃষার ভাবি রিনা এসে দাঁড়ায় চোখ রাঙিয়ে। তৃষা, তুমি এখন সায়নের পাশে দাঁড়াও। এটা কি চলছে? ভাবি, আমি এখন নিজের মনের কথা শুনি। সায়ন আমার পাশে ছিল যখন সব ছিনিয়ে গেছিল। আমি ওকে ভালোবাসি। রিনা আপু, আমি জানি আপনার অনেক প্রশ্ন আছে, কিন্তু একদিন আপনি নিজেই আমাদের সম্পর্কের সত্যি বুঝতে পারবেন। আমি শুধু চাই তৃষার যেন আর কষ্ট না হয়। রাতটা কেটে যায় আবেগ আর জয়ের ছোঁয়ায়। তবে সামনে আছে আরও এক পরীক্ষার সময়। রোদের ঝলকায় উঠোনটা ঝকঝকে। রান্নাঘর থেকে ভেসে আসছে গরম পরোটার গন্ধ। ভেতরে ঘরে পরিবেশ শান্ত, ভালোবাসায় ভরা। সায়ান, তুই তৃষাকে যা ভালোবাসিস তা যেন সব সময় থাকে। সংসার মানে শুধু ভালোবাসা না, বোঝাপড়াও। মা, আমি তৃষাকে শুধু ভালোবাসি না, ওর জন্য জীবন বদলে ফেলতে পারি। খালা, আপনি থাকলে সবকিছু সহজ হয়ে যায়। আমার নতুন জীবনে আপনি মা হয়ে পাশে থাকবেন তো? আমি শুধু পাশে না, তোদের ছায়া হয়ে থাকবো। হঠাৎ বাড়ির গেটের সামনে থামে একটি গাড়ি। নেমে আসে চিমচাম গম্ভীর মুখের এক মেয়ে, চোখের তীক্ষ্ণতা, হাঁটায় আত্মবিশ্বাস। হেই কাকা ভাই, চিনছো? মায়া, তুই এখানে? হ্যাঁ রে, ফুপু বলল তোর অনেক কিছু পাল্টে গেছে, ভাবলাম তোকে একবার দেখে যাই। আয় মা, ভেতরে আয়। সন্ধ্যার পর নরম আলোয় বারান্দায় দাঁড়িয়ে টিনা। ভেতরে শায়ন আর মায়ার গল্প চলছে প্রাণ ভরে। তৃষা এক কোণে বসে বইয়ের পাতা, কান সজাগ। এই মেয়েটা হঠাৎ করে এসে ওদের জীবনে ঝড় আনবে না তো? ভাবি, আপনি কিছু বলছেন না কেন? না, শুধু বলছি ভালোবাসার জায়গায় বিশ্বাস রাখো, কিন্তু চোখ কান খোলা রাখো। আমি শায়নের ভালোবাসা একটুও সন্দেহ করি না। ভালো কথা, তবে সবসময় সাবধান থাকা উচিত। রাত বাড়ছে, তৃষার মনে জমছে মেঘ, আর শায়নের দিকে মায়ের দৃষ্টি। একটা খেলা শুরু কি তাহলে? সকালে আলোয় উঠোনে বসে আছে তৃষা, হাতে চায়ের কাপ, কিন্তু চোখ স্থির বারান্দার দিকে। সেখানে দাঁড়িয়ে মায়া একরাশ স্মিত হেসে শায়নের সঙ্গে কথা বলছে।
মায়া, তুমি হঠাৎ এত আপন হয়ে উঠলে কিভাবে? আমি তো ছোটবেলা থেকেই আপন ছিলাম, শুধু দূরে ছিলাম। সেটা ভুল বুঝো না? আপন আর ঘনিষ্ঠ হওয়া এক না। আমি শুধু বুঝতে চাই তুমি এখানে কতদিন থাকবে? যতদিন না পুরনো একটা হিসাব শেষ হয়। কি হিসাব? সময় হলে জানবে। তিশা দাঁড়িয়ে যায়, ঠোঁট শক্ত করে ধরে রেখে চলে যায় ঘরের ভেতর। মায়া দাঁড়িয়ে থাকে, তার চোখে অদ্ভুত শান্তি আর শীতলতা। দুপুরের ঠিক পরপর হঠাৎ বাড়ির সামনে দাঁড়িয়ে এক বাইক। হেলমেট খুলে একজন নামেন। গায়ের উপর ধুলো, কিন্তু চোখে আগুন। কি আপনি? আমি রাহুল, মায়ার বন্ধু। কিছু কথা আছে তার সাথে। মায়া দরজে আসে, চোখে বিস্ময়, ঠোঁটে হালকা কাঁপুনি। তো এখানে অনেক কিছু অসম্পূর্ণ রেখে পালিয়েছিলে, এবার সত্যি সময় এসেছে শেষ করার। এই লোক কে মায়া? আমার অতীত। অতীত যদি ফিরে আসে তবে তা সামলানোর মতো শক্তি কি আছে তোমার? হয়তো নেই, কিন্তু কিছু সত্যি মুখোমুখি দাঁড়াতে হবে এবার। বাড়ির পরিবেশ ভারী হয়ে ওঠে। রাহুল চলে যায়, কিন্তু রেখে যায় ঝড়ের আভাস। বিকেলের শেষ রোদ এসে পড়েছে বারান্দায়। ঘরের ভেতর বসে আছে সবাই। মায়া এক কোণে চুপচাপ, সামনে রাহুল দাঁড়িয়ে, চোখে ক্লান্তি, কিন্তু ঠোঁটে একরাশ তৃপ্তির ছাপ। আমি আর কিছু চাই না মায়া, শুধু শেষবারের মতো বলো তুমি আমাকে ভালোবাসো। তাহলে আমি যাচ্ছি। আর কোনো দাবি থাকবে না তোমার কাছে। শুভেচ্ছা রইল। মায়া, তুমি কি চাও? থেকে যেতে চাও আমাদের সঙ্গে? না সায়ান, আমার এখন একা থাকা দরকার। আমি সত্যিকারের স্বাধীনতা খুঁজতে চাই, সবার মাঝে না, নিজের ভিতরে। মা হয়েও আজকে আমি বলছি, মায়া তুমি যেখানেই যাও নিজের ভালো বুঝে নিও। মায়া উঠে দাঁড়ায়, একবার চশমাটা দেখে নেয়। তার চোখে জল, কিন্তু হাসিটা শান্ত। সবাই ভালো থেকো। সায়ন যদি কখনো আমার জায়গায় অন্য কেউ থাকতো? তাহলে আমি তৃষার অপেক্ষা করতাম, কারণ আমার হৃদয়ে তৃষার জায়গা আর কেউ নিতে পারে না। আমিও খুব কষ্ট পেয়েছি, কিন্তু ভালোবাসাটা যে সত্যি ছিল। তাহলে আর ভুল বোঝাবুঝি নয়, এবার শুধু আমাদের গল্পটা শুরু হোক। শুরু নতুন করে না, সেই পুরনো ভালোবাসা দিয়েই। শুধু এবার আর থামবো না। রাতের আকাশে চাঁদ উকি দিচ্ছে। ছাদে দাঁড়িয়ে আছে শায়ন আর তিশা। দুজনের চোখে ক্লান্তি, কিন্তু এবার আর দ্বিধা নেই। তিশা শায়নের বুকে মাথা রাখে। দূর থেকে রিনাও দাঁড়িয়ে দেখছে। তার চোখে এবার বিরক্তি নেই, বরং একরাশ প্রশান্তি। তৃষা, এবার তুই সত্যি তোর ভালোবাসা পেয়ে গেলি। গল্প শেষ। শেষ মন্তব্য, ভাবি বোনের সাথে প্রেম একটি সম্পর্কে টানাপোড়েন, আবেগ, ভুল বোঝাবুঝি ও আত্মিক উপলব্ধির গল্প। তৃষা ও শায়নের ভালোবাসা সব বাধা পেরিয়েছে শেষ দৃশ্যে, শক্ত, পরিণত ও পূর্ণ। মায়া নিজেকে খুঁজে বের করার পথে রওনা দিয়েছে, আর বাকি সবে বুঝে গেছে ভালোবাসা কখনো দখলে নয়, সেটা ভাগ করে নেওয়ার।